শাড়ি পরে এসেছে কালো একটা, খোলা চুল। ওকে দেখে মারিয়ার খুব হিংসা হচ্ছে, কেন যে নিজেও জানে না। মারিয়াও ওদের খুঁজতে খুঁজতে পেয়ে গেল। মীরা তাহির হাতে কতগুলো প্যাকেট ধরিয়ে দিল। এতে কি আছে? তোর জন্য কিছু টি শার্ট আর প্যান্ট, তোকে দারুণ মানাবে। অনেক খুঁজে তোর জন্য বের করেছি। মারিয়া এসব কথা শুনে হা হয়ে গেল। মেয়েটা তাহিরের এত কাছে আসছে, এটা তার একটু ভালো লাগছে না। ধন্যবাদ, আর এটা তোর জন্য। কি আছে এতে? খুলে দেখ। ওয়াও, টেডি বিয়ার, সত্যি অসাধারণ। আই লাভ দিস। এই ছাড়, অ্যাক্টিং কিন্তু বেশি হয়ে যাচ্ছে। মীরা ছেড়ে দেয়। এদিকে মারিয়া যেই দেখলো মীরা তাহিকে জড়িয়ে ধরেছে, রাগে তার মাথা আগুন হয়ে গেল। সে রাগে কাঁপতে কাঁপতে সেখান থেকে গিয়ে গাড়িতে বসলো। এদিকে মীরা আর তাহি সেটা আর চোখে দেখতে দেরি হলো না। সরি রে, আমি একটু বেশি এক্সাইটেড হয়ে পড়েছিলাম। যাক, বাদ দে, চল গাড়িতে গিয়ে বসি। বাট ভাবি কিন্তু সাংঘাতিক রেগে আছে। এটা তো শুরু, এখন আমিও ওকে আমার আসল রূপ দেখাবো। অনেক সহ্য করেছি। চল যাই। গিয়ে দেখি মারিয়া রাগে আগুন হয়ে গাড়িতে বসে আছে। ফর্সা চেহারা লাল হয়ে গেছে, চোখ দুটো রাগে আগুন হয়ে আছে। আমি ড্রাইভিং সিটে বসে পড়লাম, আর মীরাও আমার পাশের সিটে বসে পড়লো সামনে। রাস্তায় মীরা বক বক করেই যাচ্ছে আর হাসাহাসি করছে। লুকিং গ্লাসে তাকিয়ে দেখলাম পেছনে কেউ আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। আচ্ছা মীরা, তোর মনে আছে ছোটবেলায় আমরা জামাই বউ খেলতাম? কি মজা হতো তখন, বল? সেটা ভাবলে আমার এখনো লজ্জা লাগে। লুকিং গ্লাসে পেছনে তাকিয়ে দেখলাম কাজ হয়েছে। ম্যামের চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে, মনে হচ্ছে এখনই গিলে খাবে। এই মীরা, তোর বাড়ি এসে গেছে। ও হ্যাঁ, বাই, কাল দেখা হবে। বাই। মীরাকে ড্রপ করে গাড়ি নিয়ে সোজা আমার বাসায় চলে আসি। গাড়ি ব্রেক করতেই মারিয়া নেমে যায় কিছু না বলে। আমিও গাড়ি পার্কিং করে বাড়ির ভিতরে চলে গেলাম। কি রে, এত লেট হলো কেন? এই তো শপিং এ গিয়েছিলাম একটু। ও আচ্ছা, মারিয়ার কি হলো? এসেই রুমে চলে গেল। ওকেই জিজ্ঞেস করো। এটা কেমন কথা? আম্মু ক্ষুধা লাগছে, এখন এসব বাদ দাও তো। ও হ্যাঁ, খেতে আয়, মারিয়াকেও নিয়ে আয়। উফ, ওর খেতে ইচ্ছা হলে নিজেই আসবে, তুমি বাদ দাও তো। তারপরও উফ, তুমি খেতে দিবা নাকি উঠে যাব? আরে বাবা, দিচ্ছি, দাঁড়া। খাওয়া শেষ হলে রুমে গিয়ে দেখলাম মারিয়া শুয়ে আছে। আম্মু আপনাকে খেতে ডাকছে। খাবো না। কেন, কি হয়েছে? তাতে তোর কি? আমার খাওয়া না খাওয়াতে তোর কি দরকার? আমার কিছু না, রাত অনেক হয়েছে, এই পেট রাখলাম, খেতে ইচ্ছা হলে খাবেন, না হলে নাই। এরপর বারান্দায় চলে গেলাম। সেখান থেকে আমি মারিয়াকে শুনিয়ে শুনিয়ে মীরার সাথে কথা বলার অভিনয় চালিয়ে যেতে থাকলাম। জানালা গ্লাসের ভেতরে উঁকি মেরে দেখলাম মারিয়া কান পেতে আমাদের কথা শোনার চেষ্টা করছে। ঠিকই বলেছিস, আমাদের জামাই বউ খেলাটা যদি সত্যি হতো। মারিয়াকে শুনিয়ে শুনিয়ে বললাম। মারিয়া এই কথা শুনে রাগে আগুন। হারামি, অসভ্য কোথাকার! ঘরে বউ থাকার পরে বউ চাইছে, পিটিয়ে তোর ঠ্যাং ভেঙে দিব। মারিয়া এমন রিয়াক্ট কেন করছে সে নিজেও জানে না। সে এসব ভাবছেও না, শুধু তাহিয়ের কথা শুনে তার মাথায় আগুন জ্বলছে। আমি প্রায় 1 ঘন্টা পর রুমে ঢুকে দেখি মারিয়া বাথরুমে গেছে। এই সুযোগে গিফটটা ওয়ার্ড্রপে রেখে দেই, তারপর শুয়ে পড়ি। মারিয়া একটা বালিশ নিয়ে নিজেই সোফায় শুয়ে পড়ে, আর আমি আর চোখে দেখতে থাকি। রাত প্রায় 2টো। মারিয়ার খুব খিদা লেগেছে। সে আগে তখন মাহিকে বারণ করে দিলেও এখন ক্ষুধার জ্বালা ভালো করে বুঝতে পারছে। পাশে রাখা খাবার দেখে তার লোভ হচ্ছে, কিন্তু তার মন সিদ্ধান্ত নিচ্ছে না, খাবে না। সে কিছুক্ষণ ভাবার পর খাওয়া শুরু করলো, আর চোখে দেখলো তাহি দেখছে কিনা। রাতে কিছু শব্দ পেয়ে আবার ঘুম ভাঙলো। তারপর দেখলাম মারিয়া চোরের মতো খাচ্ছে। এটা দেখে খুব হাসি পেল। নিজের হাসিটাকে দমিয়ে রেখে ওকে খেতে দিলাম, চোখ বন্ধ করে শুয়ে। পরদিন সকাল সকাল আমার মনে হলো কেউ আমার দিকে ঝুঁকে আছে। এরপর সে একদম আমার কাছাকাছি চলে আসলো। আমি বুঝতে পেলাম সেটা কে, গায়ের গন্ধের মাধ্যমে, কিন্তু কি করে সেটা বোঝার সিদ্ধান্ত নিলাম। কিছুক্ষণ পরেও আমার গায়ে 1 বালতি পানি পড়লো। আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম। আজকেও পানি? উফ, আল্লাহ আমাকে বাঁচাও। ওহ, নবাব সিরাজউদ্দৌলার বংশধরের ঘুম ভেঙেছে তাহলে শেষ পর্যন্ত। আমি তো ভেবেছিলাম আপনি উঠবেনই না। দিলি তো ভিজিয়ে, শান্তিতে ঘুমাতেও পারি না। তোর শান্তি কেড়ে নেবার জন্য তো তোকে বিয়ে করেছি। আর ঘড়ির দিকে তাকিয়ে দেখ কয়টা বাজে। ধুর, ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা বাজে। আজকে অফিসে যাওয়া হলো না। রুমের বাইরে এসে দেখি টেবিলে নাস্তা রাখা আছে, তাই খেতে শুরু করলাম। তখনই কেউ কলিং বেলে চাপ দিল। মা, দরজাটা খুলো, কেউ এসেছে। মা দরজা খোলার পর দেখে মীরা দাঁড়িয়ে। আন্টি, ভালো আছি। তুমি আমাকে চিনলে কিভাবে? তোকে সেই ছোট্ট থেকে দেখছি, তোকে চিনবো না? সে
ছোট্ট পরীটা এত বড় হয়ে গেছে, আগের চেয়ে বেশি সুন্দর হয়ে গেছে। আন্টি ঢপ দেওয়া বাদ দাও তো। না, সত্যি বলছি, তুই আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছিস। মারিয়া সোফায় বসে টিভি দেখছিল। তাহিয়ের মায়ের মুখে ওর প্রশংসা শুনে সে তেলে বেগুনে জ্বলে উঠল। আচ্ছা আন্টি, তোমার ছেলে কোথায়? এই তো খাচ্ছি। ও, আমি ভাবলাম তুই হয়তো অসুস্থ তাই আসিসনি। আরে না, ঠিক আছে। সত্যি তো? উফ, কি দরদ। ও শোন, তোকে কালকে বান্দরবান যেতে হবে আমার সাথে, আমার কাজিনের বিয়েতে। বাট অফিস? অফিস বাকি সবাই সামলে নিবে, তুই মারিয়াকেও সাথে করে নিয়ে যাবি। ও আচ্ছা, ঠিক আছে। ও, তোমার সাথে তো সেদিন ঠিক করে পরিচয় হলো না। আমি মাইশা রহমান মীরা। আমি মারিয়া ইসলাম মেঘলা। ওকে বাই। তাহি, সাবধানে থাকিস, কালকে দেখা হচ্ছে। বাই। নিজের যত্ন নিবি, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, রাতে কথা হবে। চলি। বাই। তাহির জন্য দরদ একেবারে উতলে পড়ে। অসভ্য মেয়ে, অন্যের স্বামীর দিকে নজর দেয়। ছি। এদিকে খেতে খেতে মারিয়ার দিকে তাকিয়ে দেখি আগে ফুলে বসে আছে। এ মেয়ে রাগ কিছুই বুঝতে পারি না, কোথা থেকে আসে এত রাগ। যাক, খেয়ে দিয়ে একটু ঘুম দিলাম। বিকালে ঘুমের মাঝে আমার নাক কেউ চেপে ধরেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাই এক লাফে উঠে বসে পড়লাম। এ কি করছেন? এবার আমার জানটার পিছনে লেগে গেছেন। এতক্ষণ ধরে ডাকছি, কানে যাচ্ছে না? আর নাক চেপে ধরতেই এক নিমিষে ঘুম উধাও। হ্যাঁ, আসছে আমার সুন্দর ঘুম নষ্ট করে ওনার কথা বলতে। ওকে, কি বলবেন শুনি। শোন, আমি তোর সাথে যাব এটা কে বলেছে? তুই ওকে বারণ করে দিলি না কেন? আপনিও তো বলতে পারতেন। তুই কালকে একাই যাবি, আমি যাচ্ছি না। ওকে, যেমন আপনি চাচ্ছেন। মারিয়া বাইরে চলে যায় আর আমি বারান্দায় গিয়ে দাঁড়াই। যেই মারিয়া রুমে আসলো তখনই ওকে শুনিয়ে শুনিয়ে কথা বলতে শুরু করলাম ফোনে। হ্যালো মীরা, হ্যাঁ কি খবর বল। আরে হ্যাঁ, আমি প্যাকিং করবো এখনই। না, ও আসবে না। ভালোই হলো, অনেকদিন পর একসাথে কোথাও যেতে পারবো। ওকে বাই, কালকে দেখা হচ্ছে স্টেশনে। এদিকে পেছনে ফিরেই দেখি মারিয়া আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। কিছু বলবেন? না। তো আমাকে যেতে দিন, এটা বলে ওর পাশ কাটিয়ে চলে আসলাম। রুমে এসে প্যাকিং করছি, তখন মারিয়া এসে হাজির, হাতে কতগুলো শাড়ি আর 3 পিস। এ কি, এগুলা ব্যাগে ভরছেন কেন? আমি তো এগুলা পরতে পারবো না। এগুলো আমার জামা কাপড়, আমিও যাচ্ছি। ও, বাট একটু আগে কেউ হয়তো আমাকে বলেছিল যে সে যাবে না। এই, এত কথা বলতে কে বলেছে? আমি যাব, এটাই ফাইনাল। আর একটা কথা বললে তোর খবর করে দিব। ওকে, বলবো না। রাতে খাওয়া দাওয়া শেষ করে পরদিন সকাল হতেই আমরা বাসা থেকে বিদায় জানিয়ে স্টেশনে গিয়ে হাজির। কি রে, ট্রেন কই? ট্রেন আসতে 2 ঘন্টা লেট। তো এতক্ষণ আমরা কি করব? এখানে একটা ভালো জায়গা আছে দেখার মতো, চলো দেখে আসি। বাট ট্রেন এসে গেলে? আরে কাছেই তো, চল ঘুরে আসি। ওকে। কি অনেক দূর তো এসে গেলাম। কোথায় সেই জায়গা? এই তো সামনেই। কিছুক্ষণ পর সেই জায়গায় পৌঁছালাম। যাক, জায়গাটি মন্দ না। বসে বসে পরিবেশ উপভোগ করতে করতে কখন যে 1 ঘন্টা 45 মিনিট পার হয়ে গেছে খেয়ালই ছিল না। মীরা, টাইম কত? আরে বেশি হয়নি। তুই দেখে বল। সর্বনাশ, ট্রেন আসতে 15 মিনিট বাকি। এখন কি হবে? আমরা তো ট্রেন মিস করব। না, এখান থেকে স্টেশন 10 মিনিটের দূরত্বে, দৌড়ালে ঠিকই পেয়ে যাব। তো আর দেরি কেন, দৌড়া। সবাই দৌড়াতে দৌড়াতে স্টেশনের কাছাকাছি চলে এসেছি, তখনই আউচ! কি হলো? পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছে, হাঁটতেও পারছি না। সোনা, আমাদের কাছে আসো, দুজনকে হাঁটা শিখিয়ে দেব। জিনিস দুটো জোস তো। ভাই প্লিজ আমাদেরকে বিরক্ত না করে এখান থেকে চলে যান, শান্ত গলায় বললাম। কেন খোকা, হিরো হয়ে গেছিস নাকি? ভাই শেষবারের মতো বলছি, চলে যান। কেন রে, কি করবি তুই? মারবি? মার না। আমার আর কন্ট্রোল হচ্ছে না, সাথে সাথে মারলাম ছেলেটাকে, নাকে একটা ঘুষি। সাথে সাথে তার নাক ফেটে রক্ত বের হওয়া শুরু করলো। ওর সাথে একজনকে বুক বরাবর একটা ঘুষি দিয়ে দিলাম, সে ছিটকে পড়লো। এরপর একটা রড দেখতে পাই পাশে, সেটা দিয়ে বাকি যেটা ছিল ওটাকে সহ 3টাকে ইচ্ছামতো পিটাতে থাকি। ওরা আমার পা ধরে ক্ষমা চায়। এদিকে ডাহিয়ের এমন রূপ মারিয়া প্রথমবার দেখছিল। সে বুঝতে পারলো ওকে না থামালে ছেলেগুলো ওখানে শেষ হয়ে যাবে, তাই খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে ছাড়ানোর ট্রাই করলো। আমি রাগে কে এসেছে দেখতে না পেয়ে ওকেও ধাক্কা দিই, এতে ও ছিটকে যায়। তখনই আমার খেয়াল হয় এটা তো মারিয়া ছিল। আমি ওদেরকে ছেড়ে দিয়ে মারিয়ার কাছে গিয়ে ট্রেন দাঁড় করাই, কিন্তু ও দাঁড়াতে পারছিল না। এদিকে ছেলেগুলো ছাড়া পেয়েই দৌড়। আহ, পায়ে প্রচন্ড লেগেছে, দাঁড়াতে খুব কষ্ট হচ্ছে।
একবার চেষ্টা করো। পারছি না। এরপর কোনো উপায় না পেয়ে ওকে কোলে তুলে নেই আর জোরে জোরে চলতে শুরু করি, যদিও ওদের মারতে গিয়ে আমার হাতের কিছুটা কেটে গেছে। মারিয়া অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর পড়ে যাওয়ার ভয়ে আমার গলা শক্ত করে জড়িয়ে ধরে। এতে অদ্ভুত একটা অনুভূতি শুরু হলো আমার। ওর গায়ের ঘ্রাণ আর চুলের মিষ্টি ঘ্রাণ আমাকে পাগল করে তুলছে, কিন্তু এখন সেদিকে ধ্যান দেওয়ার সময় নেই, তাই জোরে জোরে চলতে চলতে স্টেশনে পৌঁছে গেলাম। ওহ বাবা, বেঁচে গেলাম। ট্রেনটা এখনো আছে। চল ভেতরে যাই। আমাকে নামিয়ে দিন। হেঁটে যেতে পারবে তো? পারবো। আমি মারিয়াকে নামিয়ে দিয়ে ও হাঁটতে যায়, কিন্তু পায়ে ব্যথার জন্য পারে না। ওকে আমার কাঁধে ভর দিয়ে চলো। মারিয়া আমার কাঁধে ভর দিয়ে কোনো মতে হাঁটতে হাঁটতে আমাদের বগিতে উঠে যায়। ওকে নিয়ে সিটে বসায়। থ্যাঙ্কস। মারিয়া তাহিয়ের এই রূপ দেখে এখনো ভয়ে কাঁপছে। তাহি এতটা ডেঞ্জারাস বুঝতে পারেনি। মারিয়া যা বলতো চুপচাপ মেনে নিত, তাই ও বুঝতেই পারেনি। এখন তাহিকে দেখে ওর খুব ভয় লাগছে। অবাক হয়ে গেলাম ওর মুখে এ কথা শুনে। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? না কিছু না, আমি একটু আসছি। মীরা আর মারিয়াকে বসিয়ে আমি বাইরে গিয়ে কিছু খাবার কিনে নিয়ে আসি আর মারিয়ার জন্য একটা ব্যথা কমানোর ওষুধ নিয়ে আর আমার হাতে একটা প্লাস্টার ব্যান্ডেজ লাগিয়ে এসে বসে পড়ি। ও কিছুক্ষণের মাঝে ট্রেনও ছেড়ে দেয়। আমি ট্রেনের সিটে বসে পড়ি। মারিয়া জানলা দিয়ে তাকিয়ে আছে। ফুল লাল ড্রেস আর ফর্সা লালচে মুখটা পুরোপুরি মিলে যাচ্ছে। চুলগুলা খোলা, ওগুলো বারবার এসে ওর মুখের উপর পড়ছে। খুবই সুন্দর লাগছে তাকে দেখতে। আমি ভাবছি, হ্যাঁ, মারিয়ার আগের চেয়ে একটু পরিবর্তন হয়েছে। এখন আমাকে আর তুই করে বলে না, কথায় কথায় রাগারাগি করে না, মাঝে মাঝে আর চোখে আমার দিকে তাকিয়ে থাকে। এটাই ভাবছি, আজকের এই রূপ দেখেই হয়তো এই অবস্থা। আই তাহি, প্লিজ একটা গান গেয়ে শোনা। দূর, আমি গান ভুলে গেছি। হারামি, মিথ্যা বলবি না। তুই অনেক সুন্দর গান পারস। আপনি গান গাইতে পারেন? হ্যাঁ, অনেক সুন্দর গাইতে পারে। আচ্ছা, আমাদের জন্য একটা গান গেয়ে শোনান তো। ওদের আর না করতে পারলাম না, গান শুরু করি। গান শেষ হলে মারিয়া অবাক হয়ে তাকিয়ে থাকে আমার দিকে। আপনি এত ভালো গান গাইতে পারেন, জানতাম না তো। সারাদিন তো আমাকে বাস দেওয়ার চিন্তায় থাকো। মনে মনে বললাম, না ওসব আগেই ছেড়ে দিয়েছি, এখন আর গান গাই না তেমন একটা। হো, আচ্ছা মীরা, যেতে আর কতক্ষণ লাগবে? কালকে সকালে। ও তো লম্বা জার্নি, সন্ধ্যাও হয়ে এলো, চল খেয়ে নেই। ভোরের আগেই পৌঁছানো যেত, কিন্তু ট্রেন লেটের জন্যই এই অবস্থা হলো। সবাই খাওয়া দাওয়ার পরে বসে আছি, এমন সময় দেখি মারিয়া বারবার ঘুমানোর ট্রাই করছে, কিন্তু পারছে না। বসে বসে একটু পরপর লাফিয়ে উঠছে। ওদিকে মীরাও পুরো ঘুমে। আমি মারিয়ার মাথাটা আলতোভাবে স্পর্শ করে আমার কাঁধের উপর শুয়ে দেই। ব্যাস, ঘটে গেল বিপত্তি। সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, এতটা শক্ত করে ধরেছে যে নড়তেও পারছি না। এদিকে ওর কোমল শরীরের সাথে টাচ লেগে আমার অনুভূতি হতে লাগলো অদ্ভুত একটা। ওর কপালে একটা চুমু দিয়ে আমিও শক্ত করে জড়িয়ে ধরি। যা হবার হোক, এভাবে দুজন ঘুমিয়ে যায়। ভোরবেলা মারিয়ার ঘুম ভাঙে। সে ঘুম থেকে উঠে দেখে বাইরে পুরোপুরি আলোকিত হয়নি। এরপর সে নিজের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। তাহিয়ের বাহু ওকে জড়িয়ে আছে। ও না পারছে নড়তে, না পারছে তাহিয়ের বাঁধন থেকে মুক্ত হতে। ও দেখে সামনে সিটে মীরা ঘুমিয়ে আছে। মীরা উঠে ওকে এভাবে দেখলে কি হবে ভেবে লজ্জা পায়। এতদিন যদিও তাহি ওকে টাচ করলেও খেপে উঠতো, কিন্তু কালকে এই ঘটনার পর তাহিয়ের সাথে কথা বলতেও ভয় লাগে তার। আর এখন তার লজ্জা করছে খুব। সে কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে ফ্রেশ হয়ে সিটে এসে বসে পড়ে। আমি ঘুম থেকে উঠে দেখি মারিয়া আগেই উঠে পড়েছে। আমি ফ্রেশ হয়ে আসার সাথে সাথে ট্রেন স্টেশনে পৌঁছালো। এদিকে মীরারও ঘুমিয়ে যায়। এরপর সব গোছগাছ করে আমরা বের হই আর একটা গাড়ি করে মীরার মামাদের বাসায় পৌঁছে যাই। মীরা মামনি, তুই এসে গেছিস? মামা, আর এরা হলো আমার ফ্রেন্ডস। ভালো করছিস, ওদের নিয়ে আয়। আসো, তোমরা ভেতরে আসো। আরে হ্যাঁ, সবাই ফ্রেশ হয়ে তৈরি হয়ে নাও, কিছুক্ষণ পরেই জান্নাতের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। এই তাই, চল তোদের রুম দেখিয়ে দিই। মীরা আমাদের রুমে নিয়ে গেলে আমি বিছানায় শোবার সাথে সাথেই ঘুমে চোখ ভরে যায়। এই যে শুনছেন? অবাক হলাম যে প্রতিদিন এক বালতি পানি দিয়ে ঘুম ভাঙায় সে আজ এভাবে ডাকছে কেন। বলো কি হয়েছে? সবাই ডাকাডাকি করছে, বাইরে যাবেন না? তো যাও, কে বারণ করেছে? আমি কি এখানে কাউকে চিনি নাকি? আপনি চলুন এক্ষুনি। আচ্ছা ঠিক আছে। আমি উঠতে যাব তখনই মারিয়ার দিকে তাকিয়ে টাসকি খেয়ে গেলাম। এ কি, এভাবে শাড়ি পরেছো কেন? আমি পড়তে পারি না, তাই কোনো মতে পেঁচিয়ে নিয়েছি। জাস্ট শাট আপ। এই অবস্থায় বাইরেও যেতে চাইছো? এ কি, এভাবে শাড়ি পরেছো কেন? আমি পড়তে পারি না, তাই কোনো মতে পেঁচিয়ে নিয়েছি। জাস্ট শাট আপ।
সবাই কি বলবে ভেবে দেখেছো? তো কি করব? পড়তে পারি না তো। চুপচাপ দাঁড়াও, আমি পড়িয়ে দিচ্ছি। না, দরকার নেই। কেন ভয় পাচ্ছ কেন? আপনি যদি এখন রুমে একা পেয়ে আমার সাথে কিছু করে বসেন। কি? সিকিউরিটি বলেও তো একটা ব্যাপার আছে, তাই না? ঠাটিয়ে চড় মারবো। চুপচাপ দাঁড়াও। মারিয়া আমার কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে গেল। আমি শাড়িটা প্রথমে পেঁচিয়ে দিলাম ভালো করে। এই নাও, কুচিগুলো ধরো। মারিয়াকে কুচিগুলো ধরিয়ে দিয়ে যে ওর পেছনে পিনটা আটকাতে যাব, পিনটা ওর শরীরে একটু ঢুকে গেল। মারিয়া প্রকাশ না করলেও বেশ ভালোই ব্যথা পেয়েছে বুঝতে পারলাম। এদিকে ওর ফর্সা পিঠে কালো তিল আমাকে বারবার টানছিল। আমি নিজেকে ধরে রাখতে পারলাম না, ওর পিঠে নিজের ঠোঁটগুলো ছুঁয়ে দিলাম। মারিয়া কেঁপে উঠে দূরে সরে গেল। ওর চোখে মুখে খুব লজ্জা দেখতে পেলাম। আমি নিজেও বুঝতে পারিনি আমি এরকম একটা কাণ্ড করে বসবো। আমি ওকে কোনো মতে শাড়ি পরিয়ে দেবার সাথে সাথে ও দৌড়ে বের হয়ে যায়, আর আমিও নিজেকে ধিক্কার দিতে থাকি। সারা অনুষ্ঠানে অনেক খুঁজে ওকে পাই না, আর ও আমাকেই দেখলেই পালিয়ে বেড়াচ্ছে। মেজাজটা প্রচুর বিগড়ে আছে, আমাকে দেখা মাত্রই পালিয়ে বেড়াচ্ছে। সন্ধ্যার পর ছাদে ওকে দেখতে পেয়ে হাত ধরে টেনে নিয়ে গিয়ে দেয়ালের সাথে চেপে ধরলাম। কি হলো, আমাকে দেখেই পালিয়ে বেড়াচ্ছ? হোয়াই? মানছি আমার ভুল হয়েছে, তাই সরি বলার সুযোগটাও দিলে না, আর এখন পালিয়ে বেড়াচ্ছ কেন? বাবা, এখানে কি সুন্দর রোম্যান্স চলছে। সরি, ভুল টাইমে চলে এলাম হয়তো। মীরার কথা শুনে ওকে ছেড়ে দিলাম। তুই এখানে? নিচে আয়, সবাই ডাকছে, নিচে অনুষ্ঠান শুরু হবে। ওকে চল। মারিয়ার দিকে তাকিয়ে দেখি একটা রাগী লুক নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমার জন্য ও মীরার কাছে লজ্জা পেল। বাই দ্য ওয়ে, তোরা চাইলে রোম্যান্সটাও কন্টিনিউ করতে পারিস। চুপ হারামি, চুপচাপ নিচে চল। নিচে গিয়ে দেখি সেখানে নাচের অনুষ্ঠান চলছে। আমরা বসে বসে সেখানে এনজয় করতে লাগলাম। হঠাৎ একটা মেয়ে এসে আমাকে বলল, আপনি কি আমার ডান্স পার্টনার হবেন? আমি মারিয়ার দিকে তাকিয়ে দেখলাম ও একটু বিরক্তি নিয়েই তাকিয়েছিল, কিন্তু আমার চোখে চোখ পড়তেই এমন একটা ভাব করলো কিছুই হয়নি। আমি মারিয়াকে দেখিয়ে মেয়েটার সাথে চলে গেলাম। যথারীতি নাচ শুরু হলো। মেয়েটা আমার খুব কাছে চলে আসছে, আর এটা দেখে মারিয়ার মনে হয় খুব জেলাস ফিল হচ্ছে। ওর পাশে থাকা মীরা যদিও জিনিসটা খুব ভালো করে বুঝতে পেরেছে ব্যাপারটা। নাচ শেষ হলে মেয়েটা আমাকে বলল, বাই দ্য ওয়ে মিস্টার, খুব ভালোই কিন্তু তাল মেলাতে পারেন। ধন্যবাদ। তখন সবাই বলল আবারও একবার দেখতে চায় আমাদের নাচ। এটা শুনে মারিয়ার মেজাজটা আরো বিগড়ে গেল। তখনই মীরা পাশ থেকে বলে উঠল, মারিয়া, কোথাও কি কিছু জ্বলছে? তুমি টের পাচ্ছ? ও, আমি ভেবেছিলাম কিছু জ্বলছে। এদিকে আমরা আবার নাচ শুরু করলাম। প্রতিটা স্টেপে মেয়েটা আমার আরো কাছাকাছি চলে আসছিল। বাই দ্য ওয়ে, আমার নাম নীলা, কোনের চাচাতো বোন। ও আচ্ছা। আপনাকে আমি আগেও দেখেছি। কিভাবে? মীরা আপুর সাথে আপনি তখন ক্লাস 5-এ ছিলেন। ও, তুমি সেই পিচ্চি নীলা। এভাবে নাচ চলতে থাকে, আর এদিকে মীরা এমন একটা কাজ করে ফেলে যেটা আমি বা মারিয়া কেউ হয়তো ভাবতে পারেনি। মীরা দুটো গ্লাসে নেশা জাতীয় কিছু মিশিয়ে একটা মারিয়ার হাতে দেয়, আর একটা হাতি নিয়ে দাঁড়িয়ে থাকে। মারিয়া সেটা খেয়ে ফেলে, কিন্তু তাহিকে এরকম অন্য কারোর সাথে দেখে রাগে আগুন হয়ে যায় আর রুমে চলে যায়। রুমে গিয়ে মারিয়ার সারা শরীরে অদ্ভুত একটা অনুভূতি হতে থাকে। তার মাথায় প্রচন্ড নেশা ধরেছে, সে নেশায় পাগল হয়ে যাচ্ছে। এদিকে আমার নাচের পর্ব শেষ হলে আমি মারিয়াকে দেখতে পাই না, মীরার কাছে চলে যায়। এই মারিয়া কোথায়? আছে রুমে। এই কি, তুই তো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছিস। নে, এটা খেয়ে নে। থ্যাঙ্কস রে, কিন্তু শরবতটা খেতে একটু অন্যরকম লাগছে, আর মাথাটাও প্রচন্ড ঝিম ধরে আসছে। এটা হয়তো এতক্ষণ ডান্স করে ফল। যা, রুমে গিয়ে রেস্ট নে। আর বাই দ্য ওয়ে, মারিয়া কিন্তু অনেক রেগে আছে, সাবধানে হ্যান্ডেল করিস। আমার মাথায় কিছুই আসছিল না, প্রচন্ড অবশ হয়ে আসছিল, আর শরীরে অন্যরকম একটা অনুভূতি হতে শুরু করে দিয়েছে। আমি ঢুলতে ঢুলতে রুমে গিয়ে পৌঁছাই। মারিয়া তখন শাড়ি চেঞ্জ করছিল, বুঝতে পারিনি। রুমে গিয়ে ওকে অবস্থায় দেখে আমার সারা শরীরে একটা শিহরণ খেলে গেল। আমি নেশার ঘরে, মারিয়ার কোনো হুঁশ নেই। তাহি যে রুমে এসে পড়েছে, সে ঢুলতে ঢুলতে শাড়ি চেঞ্জ করতে শুরু করে, আর হঠাৎ পা পিছলে পড়ে যেতে শুরু করে। যেই মারিয়া পড়ে যেতে শুরু করে, আমি দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরি। মারিয়া কোনো মতে রক্ষা পায়, আর আমার দিকে মায়াবী একটা দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমিও মারিয়ার চোখের ভাষা বুঝতে পারছিলাম না। নেশার ঘুরে ওকে তুলে দাঁড় করিয়ে শক্ত করে জড়িয়ে ধরি। এই, তুমি আমাকে এত অপমান কেন করো? আমাকে একটুও ভালোবাসতে পারো না? আমি তো তোমাকে খুব ভালোবাসি, কেন আমাকে এত দূরে সরিয়ে রাখছো? সরি,
তোমাকে আর কষ্ট দিব না। আজকে আমাকে খুব করে আদর দাও, আমার খুব ইচ্ছে হচ্ছে তোমার আদর পেতে। মারিয়াও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। সেও নেশার ঘরে কি বলছে বুঝতে পারছে না। দুজনের শরীরে অদ্ভুত শিহরণ বইছে, একে অন্যের সাথে মিশে যেতে চাচ্ছে। তাহি মারিয়ার গলায় তার ঠোঁট দুটো ছুঁয়ে দেয়, আর মারিয়া কেঁপে উঠে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আমার মনে হচ্ছে মারিয়া আমার সাথে মিশে যেতে চাইছে। আমি ওর কাঁপতে থাকা ঠোঁটগুলো নিজের দখলে নিয়ে নিই, আর ও আমার চুলগুলো খামছে ধরে আমাকে আরো শক্ত বাঁধনে জড়িয়ে ফেলে। এভাবে অনেকক্ষণ পর মারিয়াকে ছেড়ে দেই। ওর চোখে নেশা দেখতে পাচ্ছি আমি। ও এখনো চোখ বন্ধ করে আছে। ওকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেই। এরপর শুরু হয়ে গেল দুটো অপূর্ণ দেহের পরিতৃপ্তি। দুটো নেশাগ্রস্ত মানুষ একে অপরের মাঝে পূর্ণতা পেয়ে যাচ্ছে। প্রবল ভালোবাসায় দুজনে হারিয়ে যাচ্ছে অন্য কোনো জগতে। সকালে মারিয়ার ঘুম ভেঙে যায়। তার মাথা প্রচণ্ড ঘুরছে। সে উঠতে যাবে তখনই দেখে তাহিয়ের বাহুর বাঁধনে আবদ্ধ হয়ে আছে। সে ছাড়াতে গিয়ে তাকিয়ে যা দেখলো তাতে সে একটা চিৎকার দিল জোরে সোরে। সকাল সকাল মারিয়াকে এভাবে চিৎকার করতে দেখে আমি উঠে ওর মুখ চেপে ধরলাম। এই সকাল সকাল কি শুরু করেছো? বাসার সবাই কি ভাববে? মারিয়া আমার শরীরের দিকে চোখ দিয়ে ইশারা করে। দেখি সেখানে কোনো কাপড় নেই। আমি ওর মুখটা ছেড়ে দিয়ে সারা গায়ে কাঁথা পেঁচিয়ে নিলাম। এরপর ওর দিকে তাকিয়ে আমার মাথা ঘোরার উপক্রম। চোখ দুটো বড় বড় করে তাকিয়ে রইলাম। মারিয়া আমার চোখের দিকে তাকিয়ে আবার নিচের গায়ের দিকে তাকায়। সেখানে কিছু দেখতে না পেয়ে সে নিজেকে হাত দুটো দিয়ে ঢেকে ফেলে, কিন্তু দুটো হাত দিয়ে কি আর ঢেকে রাখবে? একেবারে উপরের অংশটা ঢাকছে, আরেকবার নিচের অংশটা ঢাকছে। আমি একটা লুঙ্গি পরে ওকে কাঁথাটা দিয়ে দিলাম, আর ও সেটা গায়ে জড়িয়ে কান্না শুরু করলো। এ কি, কাঁদছো কেন? নিহিত নিহিত আমার সব কিছু কেড়ে। ছেলেদের কোনোভাবে বিশ্বাস করা যায় না। আমাকে একা পেয়ে সর্বনাশ করে দিলি। এখন আমি কাকে মুখ দেখাবো? ঠাটিয়ে দুটো চড় মারবো। ন্যাকা কান্না এখনই বন্ধ করো, না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আমার কথায়ও কিছুটা চুপ করলো, ফোঁপাতে লাগলো। এখন যদি চুপ না করিস কাল রাতে ঘটনাটা আবার রিপিট করব, আই সোয়ার। আমার কথা শুনে মারিয়া চুপ হয়ে আছে, কোনো কথা বলছে না। আমি ফ্রেশ হতে গেলাম। ভাবছি কালকে রাতে ঠিক কি হয়েছিল, কিন্তু কিছুই মনে করতে পারছিলাম না। ফ্রেশ হয়ে এসে দেখি মারিয়া সেভাবেই কাঁথা জড়িয়ে বসে আছে। আমি রুম থেকে বের হলাম, তখনই মীরার সাথে দেখা হলো। কিরে, রাত কেমন কাটলো? ভালো, বাট তুই কেন আস্ক করছিস? না, কিছু না। তখনই মনে পড়ে গেল আমি শেষ তো মীরার হাতে শরবত খেয়েছিলাম। তার মানে মীরাই এটা করেছে। হারামি দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। মীরার দিকে দৌড়ে যেতে লাগলাম, আর মীরাও দৌড় দিল। একবার তোকে হাতে পাই কি করব নিজেও জানি না, তুই শুধু দৌড় থামা। এদিকে মীরাও দৌড়ে চলেছে। হঠাৎ আউ! এ কি হলো? পায়ে প্রচন্ড লেগেছে রে, পা নাড়াতে পারছি না, মনে হয় মুচকে গেছে। ও চল, তোকে রুমে গিয়ে দিয়ে আসি। দাঁড়াতেই তো পারছি না। আমার কাঁধের উপর ভর দিয়ে দাঁড়া। মীরাকে এভাবে কোনো মতে পৌঁছে দেই, আর মারিয়া দাঁড়িয়েছিল দরজার কাছে। সে রাগি একটা লুকে এমনভাবে তাকিয়েছিল যেন চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে আমাকে। এদিকে মারিয়ার এই দৃশ্য দেখে মাথা আগুন হয়ে গেছে। সে রুমে এসে পায়চারি করছে। তার ইচ্ছে হচ্ছে সব ভাঙচুর করে শেষ করে দিতে, কিন্তু অন্যের বাসা হওয়ায় তা পারছে না। আমি মীরাকে তার রুমে বসিয়ে দিয়ে আমি রুমের দিকে চললাম। মারিয়া যেই লুকে তাকিয়েছিল আমাকে পেলে কি করবে খোদা জানে। আমি বুকে সাহস নিয়ে রুমের সামনে গিয়ে যেই দরজা খুলবো তখনই কেউ দরজা খুলে আমাকে ভেতরে টেনে নিল আর দেয়ালের সাথে চেপে ধরলো। এ কি করছেন এটা? ওই মেয়ের প্রতি তোর কিসের এত দরদ রে? সারাদিন ওই শাকচুন্নির কাছাকাছি থাকিস, আর ওই শাকচুন্নিটাও একদম তোর গা ঘেঁষে লেপটে থাকে। ভুলেও আর ওর সাথে কথা বলবি না। আজব তো, আমি ওর সাথে কথা বললে আপনার কি? আমার কি হলো, কিছু বলছেন না কেন? শোন, তুই ওর সাথে কথা বললে আমার কিছুই হয় না, কিন্তু এখানে সবাই জানে আমরা স্বামী স্ত্রী, তাই ওই মেয়ের সাথে কথা বলবি না। শুধু এই জন্য কথা বলবো না? অন্য কোনো কারণ নেই? না, মনে থাকে যেন কথাটা। মারিয়া রুম থেকে বের হয়ে গেল, আর আমি বসে বেলকনি থেকে বাইরের দিকে তাকিয়ে রইলাম। অনেক সুন্দর সুন্দর পাহাড়, চারিদিকের দৃশ্যটা সত্যি মনোমুগ্ধকর। এরই মাঝে মারিয়া আবার রুমে আসলো। তৈরি হয়ে নে। কেন? সবাই এখন ছেলের বাড়িতে যাবে, তাই। আচ্ছা ঠিক আছে। আমি একটা কালো পাঞ্জাবি পরলাম, আর মারিয়াকে দেখলাম কালো রঙের একটা শাড়ি হাতে নিয়ে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর রুমে ফিরলো সেই শাড়িটা পরে। আমি হা করে তাকিয়ে রইলাম। কালো শাড়ি, ম্যাচিং ব্লাউজ, খোলা চুল, হালকা মেকআপ, সব মিলিয়ে এত সুন্দর লাগছিল যে চোখ ফিরাতে পারছিলাম না। মারিয়াও এভাবে
আমাকে তাকিয়ে থাকতে দেখে কিছুটা লজ্জা পেল। এভাবে কি দেখছিস? না কিছু না। আচ্ছা, আমাকে কেমন লাগছে? সুন্দর। একটা হেল্প কর। কি? ব্লাউজের রশিটা বেশি টাইট হয়ে গেছে, হয়তো একটু হালকা করে বেঁধে দে তো। শিওর তো? কোনো প্রবলেম আছে আপনার জনাব? না। আমি মারিয়ার কাছে গেলাম, ও তখন কানে দুল পড়ছিল। আমি কাঁপা কাঁপা হাতে ওর ব্লাউজের লেসটা খুলে দিলাম। ফর্সা পিঠে দাগ পড়ে গেছে। এদিকে ওর চুলগুলো দিয়ে খুব মিষ্টি ঘ্রাণ আসছিল, যা সত্যি উপভোগ্য। আমি ওর পিঠে হাত ছোঁয়াতেই ও কেঁপে উঠল। ও আয়নায় তাকিয়ে আমাকে দেখছিল আর আমি ওকে। তবে আজ ওর চোখে কোনো রাগ দেখতে পেলাম না, একটা মায়াবী দৃষ্টিতে তাকিয়েছিল, চোখ যেন কথা বলছে। আমি ওর চুলগুলো সরিয়ে ওর পিঠে হাত বুলিয়ে দিলাম। ও আবারও কেঁপে উঠল। এবার ওর ঘাড়ে লম্বা একটা কিস করলাম আর ও শিউরে উঠে দূরে সরে গেল। আমি দুঃখিত, ভুল হয়ে গেছে, প্লিজ। সবাই বাইরে ওয়েট করছে, চলো। অবাক হয়ে গেলাম। আমি ভাবছিলাম হয়তো কপালে একটা চট জুটবে, কিন্তু ও ওইভাবে কথা বলায় একটু অবাকই হলাম। বাইরে এসে দেখি সবাই গাড়ির কাছে ওয়েট করছে পুরুষদের জন্য। ছেলেদের জন্য একটা কার আর মেয়েদের জন্য একটা। সবাই কারে ওঠার পর কার ছেড়ে গন্তব্যের দিকে পৌঁছালো। রাস্তায় যেতে যেতে মনে হচ্ছিল বডি পার্টগুলো খুলে পড়বে। এখনই এত উঁচু নিচু রাস্তা, কোনো মতে পৌঁছাতে পারলে হয়। কিছুক্ষণ পর ছেলেদের বাড়িতে পৌঁছে গেলাম। সেখানে গেট সাজানো আছে সুন্দর করে। আমরা ছেলেদের বাড়িতে পৌঁছে গেলাম। এখানে নিয়মগুলো সব উল্টো দেখছি। মেয়েরা ছেলেদের বাড়িতে যায় বিয়ে করতে। সেখানে গিয়ে একটা ফাঁকা স্থান পেয়ে বসে পড়লাম। আর একটা মেয়েকে দেখলাম বারবার আমার দিকে তাকাচ্ছে। বিষয়টা খুব বিব্রতকর লাগছিল। তাই সেখান থেকে উঠে একটু হেঁটে দেখছিলাম বাড়িটা একা একা। এরই মাঝে কেউ এসে হাজির। হাই। হ্যালো। আপনার নাম কি? তাহি। আমার পরিচয় জানতে চাইবেন না? আপনাকে দেখে বোঝা যাচ্ছে পরিচয়টা দিতে আপনিই বেশি আগ্রহী। বাহ, ভালোই তো অনুমান করতে পারেন। আমার নাম ইসরাত জাহান তিথি। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে? সরি, সেটা পসিবল না। যদি বলি প্লিজ? সরি এগেইন। প্লিজ দিন না, আমি তো আপনাকে খেয়ে ফেলতে চাইছি না। মারিয়া তাহিকে খুঁজতে খুঁজতে উপরে চলে এসেছিল আর সে পুরো ঘটনাটা পেছন থেকে দেখছিল। আপনি কে? নম্বর ওনাকে দিতে বলেছি, আপনাকে না। ও দিবে না। কেন? উনি আপনার কে হয় যে এত কথা বলছেন? ও আমার কি বলছেন না কেন? ও আমার বয়ফ্রেন্ড, বুঝছিস? এখন যা। বললেই হলো। উনি আপনার বিয়ে আমি বিশ্বাস করি না। তবে রে, দেখ। এটা বলেই মারিয়া আমার দিকে ঘুরে আমাদের চার ঠোঁট এক করে দিল। মারিয়ার এরকম করায় আমি কিছুটা অবাক হয়ে যাই। ও শক্ত করে আমার মাথা চেপে আছে ওর হাত দিয়ে। এরপর আমার হাত দুটো ওর কোমরে গুজে দিল। আমি পুরোই শিহরিত, মনে হচ্ছে অন্য দুনিয়ায় চলে যাচ্ছি। কি এবার বিশ্বাস হলো তো? না, আমি বিশ্বাস করি না। উনি তো আপনাকে ইচ্ছা করে এটা করেনি, আপনিই করেছেন। ওকে, এই আমার কোমরে হাত রাখো তো। কি হলো, রাখো। কাঁপা কাঁপা হাতে ওর কোমরে হাত দিলাম আর হাত দুটো কাঁপছে। এরপর মারিয়া ওর ঠোঁট দুটো এগিয়ে দিল। আমি আর সামনে রাখতে পারলাম না, নিয়ে নিলাম সেগুলো নিজের দখলে। আর এদিকে মারিয়াও আমার পাঞ্জাবি খামচে ধরেছে। অনেকক্ষণ পর ছাড়লাম, মনে হচ্ছে আমি পৃথিবীর বাইরে চলে গেছি। মারিয়ারও একই অবস্থা, হাঁপাচ্ছে। কিরে, এখন বুঝলি তো? আমার এখনো ডাউট আছে। এখন নিশ্চয়ই সব ডাউট ক্লিয়ার হয়ে গেছে। চুপচাপ পট এখান থেকে। মারিয়ার আগে আগুন হয়ে বলল কথাটা। মেয়েটা গালে হাত দিয়ে ভয়ে দৌড়ে পালালো। আর স্যার, সব মেয়েরা কি আপনার কপালে এসে জোটে? মেয়েদের থেকে একটু দূরে থাকতে পারেন না? আমার কি দোষ? ও তো নিজে থেকেই কথা বলতে এসেছিল। পুরো অনুষ্ঠান জুড়ে আমার সাথেই থাকবি। ভুলেও একটু দূরে গেলে খবর আছে বলে দিলাম। আর ছোট লিপস্টিক লেগে আছে, মুছে নাও। আমি কিভাবে মুছবো? তুমি দাঁড়িয়ে থাকো, আমি করে দিচ্ছি। আমি অবাক না হয়ে পারছি না ওর ব্যবহারে, যে আমাকে এত অপমান করতো সে এরকম বিহেভ করছে। অবাক হবারই কথা। আল্লাহ আমাকে বাঁচাও, ওই বিহেভের কিছুই বুঝতে পারছি না। এতদিন শুধু অপমান, আর এখন এই অবস্থা। কি মাথায় ঘুরছে কে জানে। এরপর আবার বিয়ের অনুষ্ঠানে গিয়ে বসে পড়লাম, আর মারিয়াও আমার কাছেই বসে পড়লো। এরপর দেখতে দেখতে অনুষ্ঠান শেষ হলো। রাতে ফোন এলো, কালকে অফিসে ইম্পর্ট্যান্ট মিটিং আছে, তাই মারিয়াকে নিয়ে আর মীরাকে নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়িতে আমি বসে পড়লাম, আমার পাশে মারিয়া আর তার পাশে মীরা। রাত প্রায় 10টা। আমি ঘুমিয়ে ঢলে পড়ছি।
মারিয়া তখনও সজাগ। হঠাৎ তাহি তার কোলে ঘুমিয়ে ধরে পড়লো। সে উঠাবে কিনা ভাবতে গিয়ে উঠালো না, ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মারিয়া অবাক হচ্ছে নিজের দিকে তাকিয়ে, যে তাহিকে সহ্য করতে পারতো না তার প্রতি অদ্ভুত টান অনুভব করে। বিশেষ করে ও অন্য কারোর সাথে কথা বললে মারিয়ার খুব রাগ হয়। ও এখনো জানে না কেন এমন হয়, কিন্তু তাহিকে সে অন্য কারো হতে দিবে না। এমন একটা জেদ চেপে বসেছে মনের মাঝে, হয়তো তার মনেও তাহি জায়গা দখল করে নিচ্ছে ধীরে ধীরে। মারিয়াও তাহিয়ের মাথায় হাত বুলাতে বুলাতে ঘুমিয়ে পড়ে। হঠাৎ আমার ঘুম ভেঙে গেলে সে দেখতে পায় মারিয়ার কোলে শুয়ে আছে। ধর্মড়িয়ে উঠে পড়েছে। ভাগ্যিস মারিয়া ঘুমিয়ে আছে, না হলে এতক্ষণে আমার কি অবস্থা হতো খোদাই জানে। কিছুক্ষণ পরে গাড়ি বাড়িতে পৌঁছে যায়। মীরা সজাগ হয়ে গেছে, কিন্তু আমার অনেক ডাকাডাকির পরেও মারিয়ার ঘুম ভাঙছেই না। এত রাতে ঘুম ভাঙানো ঠিকও না, তাই ওকে নিয়ে মীরার মামার বাসায় চলে গেলাম। সকালে ফ্লাইট ধরতে হবে, তাই আমাদের যে রুম দেওয়া হয়েছে ওখানে শুয়ে দিই। আমি অনেক ক্লান্ত ছিলাম, তাই ওখানেই ঘুমিয়ে পড়ি। সকাল সকাল কারো দরজা ধাক্কানোর শব্দ শুনে ঘুম ভেঙে যায়। আমি দেখি মারিয়া পাশে এখনো ঘুমাচ্ছে। চোখ কচলাতে কচলাতে দরজা খুলি। এ কি, তোর এখন রেডি হসনি? আমাদের ফ্লাইট তো মিস করব। ইস, একেবারে ভুলে গেছি। তুই একটু মারিয়াকে উঠা, আমি ফ্রেশ হয়ে নেই। ওকে, তাড়াতাড়ি। ফ্রেশ হয়ে এসে দেখি মারিয়াও ফ্রেশ হয়ে এসেছে, তাই ব্যাগ গুছিয়ে রেডি হয়ে বাহিরে গাড়িতে উঠি। উফ গড, মিটিং আজকে, আর আমি কোনো প্রিপারেশনও নেইনি। এদিকে ফ্লাইট মিস হলে মিটিংটাও ক্যান্সেল হয়ে যাবে। কি করি? উফ। কিরে, কি ভাবছিস? ভাবছি ফার্স্ট বিজনেস মিটিং, আমার জন্য সব ঠিক থাকলে হয়। টেনশন করিস না, আমি কথা বলে নিয়েছি। প্রেজেন্টেশন তৈরি করা শেষ, তুই আর আমি গিয়ে শুধু সেগুলো উপস্থাপন করব। ও থ্যাঙ্কস গড, আমাকে বাঁচালি। এই এয়ারপোর্টে পৌঁছে গেছি, দ্রুত নাম। মারিয়া, আমি আর মীরা গিয়ে ফ্লাইটে বসে পড়ি। আর ফ্লাইট ঢাকা এসে পৌঁছাতে মাত্র 4 ঘন্টা সময় লাগে। মারিয়াকে একটা ট্যাক্সিতে উঠিয়ে দিয়ে আমি আর মীরা অফিসের উদ্দেশ্যে চলে গেলাম। বেশি লেট হয়নি, চল তাড়াতাড়ি মিটিং এর জন্য, হয়তো সবাই অপেক্ষা করছে। হ্যাঁ চল। গুড আফটারনুন লেডিস অ্যান্ড জেন্টলম্যান, সরি ফর লেট। আশা করি আপনারা বেশি বোর হননি। নাও উই আর ফাইন। ওকে, লেটস স্টার্ট। মিটিং শুরু হয়, আর আমিও মীরা ভালোভাবে প্রেজেন্টেশনটা উপস্থাপন করছি। ওয়াও, রিয়েলি ইমপ্রেসিভ। উই আর এগ্রি টু ওয়ার্ক উইথ ইউ। থ্যাংক ইউ। তা চলে গেলে কেবিনে গিয়ে বসি। স্যার, আমি কি আসতে পারি? এই তুই আবার কি বলছিস? তোর খবর আছে বলে দিলাম। মজা করলাম। বাই দ্য ওয়ে, কংগ্রাটস। তুই না থাকলে এসব সম্ভব হতো না রে। অল ক্রেডিট গোজ টু ইউ। ওকে, এর জন্য ট্রিট পেতে চাই কিন্তু। ওকে চল, এখনই তোকে ট্রিট দিব। সত্যি? হ্যাঁ, আমার ফার্স্ট সাকসেস বলে কথা, বেস্টুকে কি করে ভুলে যাই বল। ওকে চল। মীরাকে সাথে নিয়ে অফিস থেকে বের হলাম, আর একটা রেস্তোরাঁয় গিয়ে একটা টেবিলে বসে পড়লাম। নে, কি খাবি অর্ডার কর, তোর যা ইচ্ছা তাই খাওয়াবো আজকে তোকে। মীরা মেনু কার্ড দেখতে থাকে, এরপর ওয়েটারকে ডেকে অর্ডার দেয়। তোর জন্য কি অর্ডার করব? 1 কাপ কফি ছাড়া আর কিছুই খাওয়ার ইচ্ছা নেই এখন। খাবারগুলো মীরা খেতে লাগলো। আউ! কি হয়েছে? ওকে শান্ত হ, আমি দেখছি। মীরার চোখের দিকে তাকিয়ে দেখতে পাই কিছু একটা পড়েছে। আমি আঙ্গুল দিয়ে বের করে আনি। কি রে, ব্যথা কমেছে? ধন্যবাদ। এখন কথা না বলে চুপচাপ খেয়ে নে। মীরার খাওয়া শেষ হলে দুজনে বের হয়ে অফিসে চলে যায়। আর আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে বের হই। কার ড্রাইভ করছি নিজেই। আজকে অনেক খুশি, প্রথম মিটিংটা এত ভালোভাবে হ্যান্ডেল করতে পারবো ভাবিনি। বাসায় এসে গাড়ি রেখে দরজা কলিং বেল দেওয়ার আগেই দেখি দরজা খোলা। ব্যাপারটা কিছুই মাথায় ঢুকছে না। বাসায় ঢুকে দেখি একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। আব্বু আম্মু দুজনে সোফার উপর বসা, আর মারিয়া তাদের বাসায় বসে কান্না করছে। ব্যাপারটা কি? আম্মু, কি ব্যাপার? ও কান্না করছে কেন? কি হয়েছে? তার আগে বল, তুই দুপুরে কোথায় ছিলি? কেন, অফিসেই ছিলাম। হারামজাদা, অসভ্য, বেহায়া। আমার লজ্জা লাগছে, তোর মতো ছেলেকে জন্ম দিয়েছি। এতটা নিচে কিভাবে নামলি তুই? আমি চড় খেয়ে থ হয়ে গেলাম। কি হচ্ছে এসব কিছুই বুঝতে পারছি না। আম্মু, এসব তুমি কি বলছো? কি করেছে আমি? তখনই আব্বু কিছু ছবি আমার মুখের উপর ছুঁড়ে মারে। দেখ, এসব কি? আমি ছবিগুলো হাতে নিয়ে দেখি আমি আর মীরা তখন রেস্তোরাঁয় বসেছিলাম, তখনকার ছবি। কিন্তু ছবিগুলো এমনভাবে তোলা হয়েছে যে মীরার গালে আমার হাত, আর আমি বা যে কোনো মতলবে ওর দিকে এগোচ্ছি। আব্বু, তোমরা ভুল ভাবছো, এসব কিছুই না। আমাকে বলতে তো দিবে। এখন তোকে পাপের কথা ঢেকে রেখে আর ছাপাই গাইতে হবে না। সবকিছু আমাদের সামনে পরিষ্কার। দেখ, মেয়েটা তোকে কত ভালোবাসে। এটার ছবিগুলো দেখার পরেই তখন থেকে কান্না করে যাচ্ছে। সি, আমি ভাবতেও লজ্জা করছে তুই আমার সন্তান। প্লিজ আমার কথাটা তো শোনো। কি শোনা বাকি আছে? ছি,
আমার ঘৃণা হচ্ছে, তোর মতো একটা কুলাঙ্গারকে জন্ম দিয়েছি। তুই এখনই চলে যা আমার চোখের সামনে থেকে। ছি, তোর মুখটাও দেখতে ইচ্ছা করছে না। তোর মুখ যদি আমি আবার দেখতে পাই, তুই আমার মরা মুখ দেখবি। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম তাদের কথা শুনে। কোনো অপরাধ না করে এত বড় একটা শাস্তি পেলাম। কে এসব করেছে কিছুই বুঝতে পারছি না, কিন্তু আম্মুর কথাটা শুনে সত্যিই অনেক বড় আঘাত লাগলো। আমার চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো। আমি চুপচাপ রুমে চলে গেলাম। রুমে গিয়েও শান্ত হয়ে বসতে পারছি না। কি হচ্ছে এসব? আর ছবিগুলোই বা কে এভাবে তুললো? আর আমার সাথেই বা এমন শত্রুতা কে করছে? কিছুই বুঝতে পারছি না। মাথায় অনেক প্রশ্ন, কিন্তু একটা উত্তরও নেই আমার কাছে। মাথায় হাত দিয়ে এসব ভাবছি, তখন রুমে কারো ঢোকার শব্দ পেলাম। দরজার দিকে তাকিয়ে দেখি মারিয়া রুমে প্রবেশ করছে। মারিয়া, প্লিজ বিশ্বাস করো, আমি এসব কিছুই করিনি। জানি। মানে কি জানো? তাহলে কিছুই বললে না কেন? তাহলে তো আমার এত কষ্টে বানানো প্ল্যানটা ভেস্তে যেত। সেটা কি করে হতে দেই বলো? তুমি মজা করছো? এমন সিচুয়েশনে মজা একটু ভালো লাগছে না। হাই রে বোকা, শোন, তুই আমাকে চড় দিয়েছিলি, মনে আছে? তখন থেকে আমার মাথায় একটা জিনিস ঘুরতো, কিভাবে তোর কাছ থেকে প্রতিশোধ নিব। তাই তোকে বিয়ে করি, তোর কোনো ভুল খুঁজে বের করতে, কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না। তাই তোর পিছনে একটা লোকও ঠিক করেছিলাম, তোর সব ইনফরমেশন জোগাড় করার জন্য। এতদিন কিছুই পাচ্ছিলাম না। মাঝখান থেকে তোর সাথে বিয়েতেও গেলাম কোনো ভুল খোঁজার জন্য, কিন্তু কোনো পাক্কা ভুল পাচ্ছিলাম না। কিন্তু আজকে আমার সেই ফটোগ্রাফার আমার কাছে ছবিগুলো তুলে দিতেই আমার মাথায় মস্ত বড় প্ল্যানটা আসে। আর আমি ছবিগুলো আন্টির হাতে তুলে দিয়ে অ্যাক্টিং শুরু করি। তোর ভুল খোঁজার জন্য আমাকে কি না করতে হয়েছে, ব্লগাটা শিউরে ওঠে। ইয়াক! যাই হোক, আজ তোর চোখে পানি দেখে সত্যিই অনেক ভালো লাগছে। আমি যেন আকাশ থেকে পড়লাম। ছি, এত বাজে একটা কাজও করতে পারে? আমি ভেবেছিলাম ও হয়তো ভালো হয়ে গেছে, কিন্তু সেটা আমার ভুল। বুঝতে পারিনি। বিছানা থেকে উঠে ঠাস করে একটা চড় দিলাম। এরপর ওর হাত ধরে টানতে টানতে গেলাম বাবা মার কাছে। বল, ওনাদেরকে বল এসব তুই করেছিস। তখন বাবা এসে আমাকে আবারও চড় দিল। ছি, তুই এতটা নিচ যে অপরাধ ঢাকার জন্য এই মেয়েটার উপর দোষ চাপাতে চাইছিস? এক্ষুনি বের হয়ে যা আমার বাড়ি থেকে। আমি অবাক হয়ে গেলাম, সবাই আমাকে একটু বিশ্বাস করছে না। আমার সত্যি খুব কষ্ট হচ্ছে সবার ব্যবহার দেখে। আচ্ছা, আমি চলে যাচ্ছি। আশা করি সত্যিটা একদিন জানতে পারবে সবাই। ভালো থেকো। আর হ্যাঁ, মিস মারিয়া ইসলাম মেঘলা, আপনি জিতে গেছেন, কংগ্রাচুলেশন। কিন্তু একদিন আপনার এই জিত আপনার কাছে খুব কঠিন হারের কারণ হবে, দেখে নিবেন। যাই হোক, চলি। রুমে এসে নিজের কাপড় চোপড় একটা ব্যাগে প্যাকিং করে ফোনটা রেখেই চলে এলাম। সত্যি অনেক খারাপ লাগছে এখন, কোনো অপরাধ ছাড়াই এত শাস্তি ভোগ করছি। যাই হোক, এখন নতুন কোনো গন্তব্যের উদ্দেশ্যে চলে যাব। পকেটেও বেশি টাকা নেই। বাস স্ট্যান্ডে গিয়ে একটা বাসে দৌড়ে উঠে পড়লাম। জানি না বাসটা কোথায় যাবে, আর জানার ইচ্ছাও নেই। এখনই একটাই ইচ্ছে, এই শহর হতে অনেক দূরে চলে যাব। এই ভাই উঠেন, সকাল হয়ে গেছে। ভাড়াটা দিন, আর গাড়ি আর কিছুক্ষণের মাঝেই রাজশাহী পৌঁছে যাবে। আমি হেল্পারের কথায় চোখ তুলে তাকালাম। এরপর ভাড়াটা মিটিয়ে দিলাম। গাড়ি কিছুক্ষণের মাঝে রাজশাহী পৌঁছে গেল। একে একে সবাই নেমে গেল, আমিও নামলাম। কিন্তু ওখানে কিছুই চিনি না, কোথায় যাব কি করব তাও কিছু জানি না। একটা দোকানে বসে কিছু খেয়ে নিলাম। এরপর সারা রাস্তা সন্ধ্যে পর্যন্ত হাঁটতে হাঁটতে পা প্রচন্ড ব্যথা হয়ে আছে, তাই রাস্তার পাশে বসলাম। নিজেকে অনেক অসহায় লাগছে, কোথায় যাব কিছুই জানি না। হঠাৎ দেখতে পেলাম একটা ছেলের পেছনে আরো দুইটা ছেলে দৌড়াচ্ছে, ওদের হাতে লাঠি ছিল। ছেলেটা এসে আমার পাশে দাঁড়িয়ে পড়ে। ভাই, আমাকে একটু হেল্প কর, ওরা ধরতে পারলে আমাকে শেষ করে দিবে। আমি দেখলাম অন্য ছেলে দুটোও চলে এসেছে। এই, তুই সরে যা। যদি না সরি ভালো হবে না কিন্তু। তখনই একটা পুলিশের গাড়ির সাউন্ড শুনে ছেলে দুটো ভেগে যায়, আর আমার পাশের ছেলেটা আমার সামনে এসে দাঁড়ায়। ধন্যবাদ। এ কি রাফিদ, তুই? আমারও সেম প্রশ্ন, তুই এখানে কিভাবে? সব বলবো, আগে বল ছেলে দুটো কে, তোকে তাড়া কেন করেছিল? ওরা রাস্তায় ছিনতাই করে বেড়ায়, আর আমার গাড়ি নষ্ট হয়ে যায়, তাই গাড়িটা রিপেয়ারিং এ পাঠাই। একা একা হেঁটে আসছিলাম, ওরা টাকা চায় আমার কাছে, যা ছিল সব দিয়ে দেই। কিন্তু এরপর ওরা আমার দিকে তেড়ে আসলে আমি দৌড় দেই, তাই আমাকে তাড়া করছিল। এখন বল, তুই এখানে কিভাবে? সে অনেক বড় ঘটনা, বল। আমি ওকে সব খুলে বলি। কি? এত বড় ঘটনা? এত কিছু ঘটে গেছে? যাই হোক, 16 বছর পরেও তোকে কিন্তু সেমই লাগছে। তুই কোন দিক থেকে বদলেছিস? এখন কোথায় থাকার চিন্তা করেছিস? জানি না রে। ব্যাগ উঠা আর চুপচাপ আমার সাথে চল। না রে, তোদের প্রবলেম হবে, আমি কারো বোঝা হতে চাই না। চুপ কর। আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ডের জন্য আমার বিশাল বাড়িতে জায়গা হবে না? তুই আমার সাথে চল, মা এতদিন পর তোকে দেখলে খুব খুশি হবে। আচ্ছা, আন্টি কেমন আছে? ভালো। চল, তোকে দেখলে খুব খুশি হবে। আমিও কথা না বাড়িয়ে ওর সাথে হাঁটা শুরু করি। এই তো এসে গেছি।
এত বড় বাড়ি তোদের? হ্যাঁ, মায়ের পছন্দ মতো বাবা বানিয়েছিল, কিন্তু বাবা চলে যাবার পর এখন আর তেমন জাঁকজমক নেই। আমি ওর কাঁধে হাত রাখলাম। দোস্ত দেখ, পৃথিবীর কিছুই চিরদিন থাকবে না, তুই আমিও না। আঙ্কেলের কথা ভেবে মন খারাপ করিস না, দোয়া কর সে যেন পরকালে ভালো থাকে। হ্যাঁ দোস্ত, চল ভিতরে যাই। মা, মা দেখো কাকে নিয়ে এসেছি। আন্টি ওর ডাক শুনে বের হয়ে আসলো। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? কে তুমি বাবা? চেনা চেনা লাগছে। আরে মা, ও আন্টি, আপনার মনে আছে আপনি বলতেন আপনার 2টি সন্তান, আমাকে খাইয়ে দিতেন, গোসল করিয়ে দিতেন, মনে আছে? তাহি? হ্যাঁ। হারামজাদা, অসভ্য শয়তান ছেলে, এই 16 বছর পর মনে পড়লো মায়ের কথা? তোকে তো ঠাস করে 2টো চড় দেওয়া উচিত। আমি আমতা আমতা করছি। দাঁড়িয়ে আছিস কেন? আয় বুকে আয়। আমিও এক দৌড়ে আন্টির কাছে চলে যাই। এতদিন পর মনে পড়লো এই বুড়িমাকে, একবারও খোঁজ নিলি না? তুই তো ছোট থেকে আমাকে মা বলে ডাকতি, একবারও সে মায়ের কথা মনে হলো না? আন্টি, অনেক মনে করেছি তোমাদের, আর সেখানে একবার গিয়ে জানতে পারি তোমরা বাসা ছেড়ে অন্য টাউনে চলে এসেছো। নিউ অ্যাড্রেস কেউ জানতো না, তাই তোমাদের বাসার ঠিকানা আমিও জানতে পারিনি। ও, সেটাও ঠিক। আচ্ছা, ভাইয়া ভাবি কেমন আছে? ভালো। এই, সত্যি করে বল, কি হয়েছে? কিছু হয়নি আন্টি, বাদ দাও তো। এই শোন, আমি তোর মা না হলেও তোর মনের সব খবর রাখি। আমাকে বল, কি হয়েছে? রাফিত এগিয়ে এসে আন্টিকে সব খুলে বলে। কি এত বড় ঘটনা ঘটে গেছে? যাক, ভালোই হয়েছে। হাল্লা যা করেন ভালোর জন্যই করেন। দেখ না, ওসব ঘটনা না হলে কি আমি আমার ছেলেকে আবার ফিরে পেতাম? হয়তো। শোন, এখন থেকে আমাদের এখানেই থাকবি, আর ভুলেও আমাকে না জানিয়ে চলে যাবি না। আচ্ছা। উফ, আম্মু তুমি কি করে শুরু করেছো বলো তো? ও হয়তো দুপুর থেকে কিছু খায়নি। হ্যাঁ, তাই তো মুখটা খুব শুকনো শুকনো লাগছে। আমিও গল্প শুরু করে দিয়েছি। এই, ওকে নিয়ে রুম দেখিয়ে দে, আর এক্ষুনি ফ্রেশ হয়ে খেতে আয় দুজন। আচ্ছা। আমি রুমে গিয়ে ফ্রেশ হলাম, অনেক শান্তি লাগছে এখন। এরই মাঝে রাফিদ রুমে চলে আসে, খেতে যাওয়ার জন্য ডাকছে, তাই ওর সাথে নিচে চলে যায়। আচ্ছা আন্টি, রুহিনকে দেখতে পাচ্ছি না, ও কোথায়? এই দাঁড়া, কি বললি? আচ্ছা আন্টি, রুহিনকে দেখতে পাচ্ছি না, ও কোথায়? এই দাঁড়া, কি বললি? কেন? আমাকে আম্মু না রাখলে একটা চড় দিয়ে দাঁত ফেলে দিব। আচ্ছা আম্মু, এবার ঠিক আছে? আর হ্যাঁ, রুহিন কলেজে আর টিউশন থেকে এসেই ঘুমিয়ে গেছে, অনেক টায়ার্ড ছিল বেচারি। ও আচ্ছা, আমার খাওয়া দাওয়া শেষ, আমি উঠি। কিছুই তো খেলি না। ওতেই পেট ভরে গেছে। বাই আম্মু, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। আমি রুমে গিয়ে বসে পড়লাম, ফোনটাও নেই যে একটু সময় পার করব, তাই চুপচাপ বসে আছি। এই, কি করছিস? কিছু না, তুই? এই তো আসলাম। আচ্ছা, তোর বউ নিশ্চয়ই খুব সুন্দরী। বলা যায় দুধে আলতা গায়ের রং। ওহ, ওর ফোনের দিকে চোখ যেতেই চোখ কপালে ওঠার মতো উপক্রম হয় আমার। এ কি, এটা তো মিরাজ ছবি, তোর ফোনে কেন? সামথিং সামথিং? আরে না, তুই ভুল ভাবছিস। তাহলে তো গ্যালারিটা চেক করতে হয়। কি? এই না, একদম না। আমি ওর কাছ থেকে ফোনটা নিয়ে দৌড় দিলাম। তুই তো জানিস আমি ছোট থেকে যা বলি সেটাই করি। পুরো রুম জুড়ে আমাকে তাড়া করছে আর আমিও দৌড়াচ্ছি। শেষমেশ ও ক্লান্ত হয়ে বেডে বসে পড়লো। সেই ছোটবেলার মতো আমি দৌড়ে যেতে যেতাম। এখন প্রাইস স্বরূপ গ্যালারিটা খুলে দেখি। এই দোস্ত প্লিজ। না, এটা বলেই আমি গ্যালারি ওপেন করতেই টাস্কি খেয়ে গেলাম। পুরো গ্যালারি মীরার ছবিতে ভর্তি। ও তাহলে এই ব্যাপার, মীরাকে এতটা পছন্দ করিস, জানাসনি তো? এখন জানিও বা কি লাভ, ওর হয়তো বিয়ে হয়ে বাচ্চাও হয়ে গেছে। যদি না হয়? তাহলে বিএফ আছে নিশ্চয়ই। যদি দুটোর একটাও না হয় তবে? তুই এত কিছু জানিস কিভাবে? তুই কি জানিস মীরা কেমন আছে? যদি ওর ফোন নাম্বার তোকে দিতে পারি, কি দিবি? সত্যি দোস্ত? হুম। ভাই তোর পায়ে পড়ি, প্লিজ ওর নাম্বারটা দে। এ কি করছিস? ওঠ, দিতে পারি, তবে বলবি না যে আমি দিয়েছি। আমি চাই না কেউ আমার ঠিকানা জানুক। ওকে। ফোন নাম্বারে ডায়াল করে রাকিদের হাতে ফোনটা তুলে দেই। কিছুক্ষণ পর। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি রাফিদ বলছি। উভয় পক্ষ বাকরুদ্ধ হয়ে আছে, কেউ কিছু বলছে না। হয়তো ধাক্কাটা সামলে নিচ্ছে উভয় পক্ষ। কিছুক্ষণ পর মীরাই বলতে শুরু করলো। কেমন আছো? ভালো, তুমি? ভালো। এত বছর পর আমার কথা মনে হলো? না, অনেক মনে করেছি, বিশ্বাস করো। রাফিদ কথা বলতে বলতে বেলকনিতে চলে যায়। ওর মুখে শুভ্র একটা হাসি লেগে আছে, যেটা হলো
বহুদিন পর কিছু পেয়ে। ও রাফিদের পরিচয়টা দিয়ে দেই। রাফিদ, আমি ও মীরা তিনজন ছিলাম বেস্ট ফ্রেন্ড। ক্লাসের সবচেয়ে দুষ্টুমিতে ফার্স্ট ছিলাম আমরা তিনজন। তবে আমাদের একজনের সাথে কেউ ঝগড়া বাঁধালে তিনজন মিলে তার অবস্থা খারাপ করে দিতাম। রাফিদ আর আমার বাসা ছিল পাশাপাশি, তাই দুজনের মাঝে খুব মিল ছিল। প্রতিদিন হয়তো ও আমার বাসায় চলে আসতো, না হয় আমি যেতাম ওর বাসায়। এভাবেই আমাদের ফ্রেন্ডশিপ ছিল। রাফিদ যে মীরাকে পছন্দ করে সেটা আমি আগে থেকেই জানতাম, কিন্তু এখনও এত ভালোবাসা জানতাম না। আমি সত্যিই অবাক ওর ভালোবাসা দেখে। আর মীরা সে রাফিদকে সাধারণ বন্ধুর মতোই ভাবতো। একবার মীরাকে একটা ছেলে প্রপোজ করেছিল, আর রাফিদ সেটা এসে আমার কাছে কেঁদে কেঁদে বলে। ব্যাস, দুজনে লাঠি নিয়ে পুরো স্কুল তাড়া করেছিলাম ছেলেটাকে। এরপর 5-এর এক্সামের পর আমরা বাসা পাল্টিয়ে চলে আসার কিছুদিন পর রাফিদরাও এই বাসায় চলে আসে। সবাই আলাদা হয়ে যায়, কিন্তু ভাগ্য তিনজনকে আবার এক করে দিল। যাই হোক, রাফিদ এখনও ফোনে কথা বলছে, আমি চুপচাপ বিছানায় শুয়ে ঘুমিয়ে যাই। পরের দিন সকালে আমার ঘুম ভেঙে গেলে আমি ছাদে চলে যাই। সূর্যটা তখনও ওঠেনি। এমন পরিবেশ আমার খুব প্রিয়। ছাদে উঠতে যাওয়ার সাথে সাথে কারোর সাথে ধাক্কা খাই। আউ, এই ছেলে, চোখে দেখতে পাও না? সরি, দেখতে পাইনি। এই, আগে তো তোমাকে কখনো দেখিনি। তুমি নিশ্চয়ই চোর। আম্মু, ভাইয়া, চোর চোর। আরে না, আমি চোর না। বোঝাতে চাইলাম, কিন্তু সে চিল্লাইতেই আছে। আন্টি, রাফিদ সবাই এসে হাজির। সবাই হাঁ করে তাকিয়ে আছে। এই, তুই কাকে চোর বলছিস? কেন? এই যে এনাকে। তোমরা কি শক্ত করে ধরে রাখো, আমি পুলিশে ফোন দিচ্ছি। ঠাটিয়ে একটা চর মারবো ফাজিল মেয়ে। এটা আমার বেস্ট ফ্রেন্ড। কিন্তু আগে তো কখনো দেখিনি। ও এতদিন আমাদের কোনো ঠিকানা জানতো না, তাই আসেনি। সরি ভাইয়া। সরি আমাকে না, ওকে বল। আরে নো প্রবলেম। ওকে যখন দেখেছি তখন তো অনেক ছোট ছিল। একদিন তো কোলে নেওয়ার সাথে সাথে আমাকে পুরো ভিজিয়ে দিয়েছিল। আমার কথা শুনে আন্টি ও রাফিদ দুজনেই হেসে দিল, কিন্তু রুহিন চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে। আচ্ছা, এখন চল সবাই, ব্রেকফাস্ট রেডি, খেয়ে নে। ওকে আম্মু, আমরা আসছি। আন্টি চলে গেলে তার সাথে রুহিনও চলে যায়, আর আমি রাফিদকে এক করে টেনে নিয়ে আসি। কিরে, কি খবর? কেমন কথা হলো রাতে? বেশি না, ভোর 5টা পর্যন্ত কথা বলেছিলাম। কি? কিন্তু দোস্ত, সব ক্রেডিট তোর। বল, তোর কি চাই? আমার কিছু লাগবে না, শুধু কি হলো বল। আমার একটা চাকরির খুব প্রয়োজন। নিজের পায়ে দাঁড়াতে চাই। আরে এটা কোনো ব্যাপার হলো? আজকেই তুই অফিসে গিয়ে জয়েন করবি আমার সাথে। সত্যি বলছিস? অনেক ধন্যবাদ দোস্ত। বিপদে তোর মতো বন্ধু পেয়ে আমি সত্যিই ধন্য হলাম। বাস্কার পাগলে রুলায়গে ক্যা? এই ডায়লগটা আমার ফেভারিট ডায়লগ। তাই তো বললাম, চল খেতে যাই নিচে। ওকে চল। দুজনে নিচে গিয়ে খেয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হলাম। তোকে তো দারুণ লাগছে রাফিদ। মীরা তোকে দেখলে এখনই ক্রাশ খেত। তুই রেডি হয়েছিস? হ্যাঁ। এগুলো পরে যাবি? এগুলো ছাড়া অন্য কোনো ড্রেস তো নিয়ে আসিনি। ওয়েট, তোর আর আমার হাইট ওয়েট সেম। এগুলো পরে আয় তো। আমার গায়ে এগুলা ফিট হবে? ট্রাই করে দেখ। আমি গায়ে সেগুলা ট্রাই করে দেখলাম। ভালোই মানিয়েছে। এই দেখ তো স্যুট করেছে কিনা। ওয়াও, ভালোই মানিয়েছে তোকে। চল, লেট হয়ে যাবে, অফিসে যাই। ওকে। এই দাঁড়া, আন্টিকে বলে যাই। ওকে, তাড়াতাড়ি কর। আন্টি, অফিসে যাচ্ছি, দোয়া করো। কাছে আয় বাবা। শয়তান ছেলে, তোকে কত বলেছি আম্মু বলতে, তারপরও আন্টি বলছিস। আউ, আমার ভুল হয়ে গেছে, প্লিজ ছেড়ে দাও। আর আন্টি বলবি না বড় আম্মু, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। এবার ঠিক আছে। শোন বাবা, মন দিয়ে কাজ করবি, ওকে? সাবধানে যাস, আর রাফিদের সাথে থাকিস। এই টাউন তো কিছুই চিনিস না। আচ্ছা ঠিক আছে, আসি। হুম। আমি গিয়ে দেখি রাফিদ বাহিরে গাড়ি নিয়ে ওয়েট করছে। আমিও গিয়ে গাড়িতে বসে পড়ি। আমি গাড়িতে ওঠার সাথে সাথে বাসার কথা মনে পড়ে যায়। কে জানে বাবা মা কেমন আছে। আর মারিয়ার কথাও খুব মনে পড়ছে, কিন্তু আমার সাথে যা করলো ওকে সেজন্য কোনোদিনও ক্ষমা করব না। কি হলো স্যার, কি ভাবছেন? কিছু না দোস্ত, বাসার কথা ভেবে মন খারাপ করিস না, দেখবি সবাই ভুল বুঝতে পারবে। হয়তো। চল, অফিসে পৌঁছে গেছি। এত তাড়াতাড়ি? হ্যাঁ, কারণ বাসা থেকে অফিস খুব কাছে। ওহ চল। রাফিদ অফিসে ঢুকতেই সবাই একসাথে বলে উঠলো, গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ স্যার। আচ্ছা, এটা হলো আমার বেস্ট ফ্রেন্ড, আর আজ থেকে এই অফিসে জয়েন করবে। আশা করি সবাই ওকে সহযোগিতা করবেন। ওকে স্যার। মিস আশা, আপনি ওকে ওর কেবিন দেখিয়ে দিন, ও সব কাজও বুঝিয়ে দিন। মিস আশা বলল ওকে স্যার। এই শোন, আমার একটু বেরোতে হবে, একটু পরে ফিরছি। ওকে।
মিস আশা আমাকে কাজ বোঝাতে লাগলো, কিন্তু আমি এগুলো আগেই জানতাম, তাই বেশি বোঝানোর প্রয়োজন হলো না। এই থেকে শুরু হলো নিউ লাইফ, নতুন পথ চলা। প্রতিদিন অফিসে সবার ভালো ব্যবহার, বাসায় নিজের ফ্যামিলির মতো পরিবার, সবার ভালোবাসা। ভালোই যাচ্ছে সব। একে একে 4টা বছর পার হয়ে গেছে। রুহিনের বিয়ে হয়ে গেছে। আমি আর রাফিদ মিলেই ভালো একটা ছেলের হাতে তুলে দিয়েছি ওকে। এখন তারা বিদেশে আছে। মীরা আর রাফিদেরও এঙ্গেজমেন্ট হয়ে গেছে, যদিও মীরা জানে না আমি এই বাসায় আছি। লাইফটা আগের থেকে অনেক চেঞ্জ। দুজনে মিলে কোম্পানিটা অনেক দূর নিয়ে এসেছি। এখন আমার নিজের বাড়ি গাড়ি, টাকা পয়সা সব আছে, কিন্তু আন্টির কাছে মায়ের মতো ভালোবাসা পেয়ে তাদের ছেড়ে যায় না। সব মিলিয়ে ভালোই চলছে লাইফ। বাসার কথাও খুব মনে পড়ে। কে জানে বাবা মা কেমন আছে। একদিন রাতে ঘুমিয়ে আছি, তখনই বাজে একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। আমি রীতিমতো কাঁদছি। বাবা মাকে নিয়ে বাজে একটা স্বপ্ন দেখলাম। না, কালকে নিজের টাউনে ফিরতে হবে, বাবা মাকে একবার দেখতে হবে। কে জানে মারিয়া ওনাদের সাথে কত খারাপ বিহেভ করছে। পরদিন সকালে রাফিদ আর আন্টির কাছে বাসায় যাওয়ার কথা বলি। তারাও প্রথমে রাজি না হলেও পরে বাসায় গিয়ে বাবা মাকে দেখে আসতে বলে। বিকেলে গাড়ির টিকিট কেটে গাড়িতে বসে পড়ি। মাথায় অনেক কিছু ভাসছে, সেই পুরনো স্মৃতি। বাবা মা আমাকে দেখলে কি করবে সেটা। মারিয়া কি এখনো আমার বাড়িতেই আছে? এতক্ষণে হয়তো অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। যাক, অনেক ভাবনা চিন্তা হলো। এখন একটু ঘুমানোর ট্রাই করি। পরদিন সকালে ঘুম ভাঙতেই দেখি আমি পৌঁছে গেছি, কিন্তু সবকিছু অনেক নতুন নতুন লাগছে। চেনা শহরটা বড্ড অচেনা এখন। যাই হোক, একটা অটোতে করে বাসার উদ্দেশ্যে চললাম। রাস্তাঘাট সব কিছু নতুন নতুন লাগছে, কিন্তু বাসা চিনতে কোনো অসুবিধা হলো না আমার। বাসার সামনে গিয়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। কে জানে ভেতরে কি অপেক্ষা করছে আমার জন্য। বাসায় ঢুকতে যাব তখনই এই ছেলে কাকে চাই? আমি কণ্ঠটা শুনে পেছনে ফিরে তাকাতেই দেখি লোকটা এসে আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয়। বাবা, তুই ফিরে এসেছিস? কোথায় চলে গিয়েছিলি? কত খুঁজেছি তোকে। শহরের এমন কোনো জায়গা নেই যেখানে তোকে খুঁজিনি। এত অভিমান তোর, এভাবে ছেড়ে চলে গেলি? বাবার কথা শুনে নির্বাক হয়ে গেলাম। কিছুই বলার শক্তি নেই আমার। বাবা আমাকে ছেড়ে দিয়ে টেনে নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। ওই তুমি দেখো কাকে নিয়ে এসেছি। মা বাবার ডাক শুনে বেরিয়ে এলো। কি হয়েছে বলো? মা আমাকে দেখে দৌড়ে আমার কাছে আসে। বাবা, তুই এভাবে আমাদের ছেড়ে কোথায় চলে গিয়েছিলি? একবারও কি আমাদের কথা মনে পড়লো না? আমরা না হয় ভুল করেছি, তুই আমাদের ভুলটা না ভাঙিয়ে কোথায় চলে গেলি? দাদু, দিদা, কি হয়েছে? তোমরা কাঁদছো কেন? আমি তাকিয়ে দেখলাম একটা পিচ্চি মেয়ে, বয়স হয়তো 3 বছরের মতো হবে, দেখতে খুব মিষ্টি। সে গুটি গুটি পায়ে এসে কথা জিজ্ঞেস করলো। এই ছেলে, তুমি কি করেছো? পিচ্চি বুড়ি, তুমি আবার কে? আমাকে চেনো না? আমি হলাম তাহির আহমেদ, তাহির একমাত্র মেয়ে। আমি কথাটা শুনে অবাক হয়ে বাবা মায়ের দিকে তাকিয়ে রইলাম। তারাও বলে হ্যাঁ, এটা আমার মেয়ে, কিন্তু কিভাবে সম্ভব? আচ্ছা পিচ্চি বুড়ি, তুমি তোমার বাবাকে দেখোনি? না, মা বলেছে বাবা আমার জন্য অনেকগুলো চকলেট আনতে গেছে, আর বাবার কথা জিজ্ঞাসা করলেই মা খেতে দেয়, আর বলে আমার ভুলের জন্যই তোর বাবা অনেক দূরে চলে গেছে। ও, এই নাও অনেকগুলো চকলেট নিয়ে এসেছি, খেয়ে নাও। সত্যি এগুলো আমার? বাট আমাকে একটা পাপ্পি দাও। ওকে। ওকে কোলে তুলে নেই আর ওকে বুকের সাথে জড়িয়ে ধরি। অনেক শান্তি লাগছে, মনে হচ্ছে ও আমার খুব আপন। ওকে নামিয়ে দিলে দৌড়ে চলে গেল মেয়েটা চকলেট নিয়ে। এদিকে কেউ তিহানা তিহানা ডাকতে ডাকতে এদিকে এলো। আমাকে দেখে সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, এরপর দৌড়ে এসে জড়িয়ে ধরলো। হেই, তুমি তুমি কোথায় চলে গিয়েছিলে? কত খুঁজেছি তোমাকে, কত মিস করেছি। আমার ভুল হয়ে গিয়েছে, সেটা আমি পরে বুঝতে পেরেছি, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই কাঁদছো কেন? কান্না অফ করো। কি হলো, তুমি কান্না বন্ধ না করলে কিন্তু আমি এখনই চলে যাবো আবার। এবারও কান্না বন্ধ করলো। গুড গার্ল, এবার মিষ্টি করে হাসো তো দেখি। আমি ওর হাসি দেখে ঠাস করে সর্বশক্তি দিয়ে একটা চড় মারলাম। কি ভেবেছিস সব ভুলে গেছি? তোর অপমান, আমার নামে মিথ্যা কথাগুলো, আমি কিচ্ছু ভুলিনি। আর তোর সাহস কি করে হলো আমাকে টাচ করার? অসভ্য মেয়ে, তোকে যেন আমার বাড়ির ধারে কাছেও না দেখতে পাই। বের হয়ে যা তুই, আমার সামনে কোনোদিন আসবি না তুই।
রাগে চোখে আগুন জ্বলছে, 4 বছর ধরে পুষে রাখা রাগ। মারিয়া গালে হাত দিয়ে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমার এই ব্যবহার হয়তো আশা করেনি। বাবা মা অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি ওকে একটা ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে দিলাম। অনেক দূর জার্নি করে এসেছি, তাই টায়ার্ড লাগছিল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে একটু ঘুমানোর ট্রাই করলাম, দেখি ঘুম আসে কিনা। দুপুরে ঘুম ভাঙতেই দেখি পিচ্চিটা আমার পাশে বসে আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। মামুনি, এভাবে কি দেখছো? তুমি আমাকে কেন বলনি তুমি আমার বাবাই? সরি মামুনি, ভুল হয়ে গিয়েছে। এই দেখো কানে ধরছি, এবারের মতো মাফ করে দাও না প্লিজ। ওকে, মাফ করলাম। এবার আমাকে কোলে তুলে নাও। এবার ঠিক আছে। আচ্ছা মামুনি, তোমাকে কে বললো আমি তোমার বাবাই? মামুনি বলেছে। ও, তোমাকে এই কাতুকুতু দেই? বাবাই প্লিজ থামো, আমি আর হাসতে পারছি না। ও আচ্ছা। তখনই আমার চোখ যায় দরজার দিকে। মারিয়া হাসি মুখে আমাদের কাণ্ড দেখছিল, কিন্তু আমার সাথে চোখাচোখি হওয়ার সাথে সাথে চোখ নামিয়ে নিল। আমার মেজাজটা খারাপ হয়ে গেল ওকে দেখে। মামুনি, তুমি আমার ফোনে গেমস খেলো, আমি গোসল করতে যাচ্ছি। ওকে বাবাই। মারিয়ার দিকে রাগি লুকে তাকিয়ে আছি আমি গোসল করতে চলে গেলাম, কিন্তু গোসল শেষে দেখি টাওয়েল আনিনি। এখন কি করি? রুমে তো তিহানা রয়েছে, বের হতে পারছি না। তিহানা মামুনি, আমাকে একটা টাওয়েল দাও তো প্লিজ। ওপাশ থেকে নো সাউন্ড, কিন্তু কিছুক্ষণ পর দেখছি দরজায় কেউ টোকা দিল, হয়তো তিহানা। তাই একটু দরজা ফাঁক করে টাওয়েলটা নিলাম। ধন্যবাদ দিতে যাবো, তখনই দেখি মারিয়া টাওয়েল নিয়ে এসেছে। তোকে এখানে আসতে কে বলেছে? কেন আমার রুমে এসেছিস তুই? সরি, তিহানা বাইরে গেছে, তাই তাওয়ালটা আমি নিয়ে এসেছি। শাট আপ অ্যান্ড গেট লস্ট। ও মাথা নিচু করে চলে যায়। আমি জামা কাপড় পরে রুমে গিয়ে বসি। রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিলাম, তখনই মারিয়া আবার রুমে আসে। কি হলো, আবার রুমে কেন এসেছিস? মা খেতে ডাকছে। সেটা মা নিজে রাখতে পারলো না, তোকে কেন আসতে হলো? সরি, ভুল হয়ে গেছে। এটা বলে চলে যায়। এই প্রথম ওর দিকে ভালো করে চোখ গেল আমার। চোখের নিচে কালি পড়ে গেছে, সুন্দর ফর্সা ফেসটাতেও আগের মতো চঞ্চলতা নেই, আর অনেক শুকিয়ে গেছে আগের চেয়ে। যাক, তাতে আমার কি, আমি কেন ওর ব্যাপারে ভাবছি। এটা বলে নিজের কাজে মন দিলাম। কিছুক্ষণ পর নিচে গেলাম লাঞ্চ করতে। মা আমাকে খাবার বেড়ে দিতে লাগলো। উফ মা, অনেকদিন পর তোমার হাতে রান্না খেলাম, অনেক ভালো লাগছে। আমার সব ফেভারিট ডিশ রান্না করেছো, মুখে পানি চলে এসেছে। অনেক ধন্যবাদ। খাবারগুলো বৌমা রান্না করেছে। কি? দাঁড়িয়ে গেলি কেন বাবা? আমি খাবো না, আমার খিদে নেই। আর এগুলা কোনো খাবার হলো? ছি আম্মু, তুমি ছাড়া অন্য কেউ রান্না করলে কিন্তু আমি বাসায় খাওয়া অফ করে দিব বলে দিলাম। আচ্ছা বাবা, আমি রান্না করব, তুই ভাতটা শেষ করে যা। আমি এই বিচ্ছিরি খাবার খেতে পারবো না। উঠে চলে এলাম, আর মারিয়াকে দেখলাম ওড়নায় চোখ মুছছে। রুমে এসে কিছুক্ষণ অফিসের কাজ করলাম, এরপর রাফিদকে সেটা মেইল করে পাঠিয়ে দিলাম। তারপর বড় আম্মুর সাথে কিছুক্ষণ ফোনে কথা বললাম। সে শুনে অবাক হয়ে গেল, আমার একটা পিচ্চি আছে। শুনে দেখার ইচ্ছা খুব প্রকাশ করলো। তারপর তাকে ভিডিও কলে দেখালাম। বাবাই, তুমি কার সাথে কথা বলছো? আমার আরেকটা আম্মু আছে, তার সাথে। তোমার দুইটা আম্মু? তোমাকেও একটা নতুন আম্মু এনে দিব, কেমন? তোমার এই আম্মুটা অনেক পচা। মারিয়াকে শুনিয়ে কথাটা বললাম। কথাটা হয়তো ওর বুকে গিয়ে লাগলো। দেখলাম চোখ থেকে পানি ঝরাচ্ছে আর কান্না করছে। আমার খারাপ লাগছে একটু এভাবে কাঁদতে দেখে। তারপরও আমার সাথে যা করেছে তার কাছে এটা কিছুই না। এই কাঁদতে হলে গিয়ে বাইরে কান্না কর, এখান থেকে বের হ, না হলে কান্না বন্ধ কর। থার্ড ক্লাস গার্ড কোথাকার, ম্যানার্স নেই কোনো। আমার কথা শুনে ওর কান্না বন্ধ হলেও ফোফাতে লাগলো সোফায় বসে। আমি সেদিকে গুরুত্ব না দিয়ে পিচ্চিটাকে বুকের মাঝে নিয়ে ঘুমিয়ে পড়ি। বাবা হওয়ার অনুভূতি হয়তো পৃথিবীর সেরা অনুভূতি। পিচ্চিটা দেখতে একেবারে হুবহু আমার মতো, আর মারিয়ার মতো সুন্দর। ওর কপালে একটা চুমু দিয়ে ঘুমিয়ে পড়ি। বিকেলে উঠে দেখি পিচ্চিটা আমার বুকের উপর ঘুমিয়ে আছে। আমি ওকে পাশে শুইয়ে দিয়ে বের হই, একটু ঘুরে আসবো বাইরে থেকে। তাই বাহিরে চলে যাই, আর রাত 8টার দিকে বাসায় ফিরি। এ কি, তোমরা এভাবে বসে আছো কেন? আর তিহানা কান্না করছে কেন? এই নে, সামলা তোর মেয়েকে। ঘুম থেকে উঠে তোকে না দেখে কান্না করছিল খুব। এই মামুনি, তুমি কান্না করছো কেন? বাবাই, তুমি আমাকে ছেড়ে আবার কোথায় গিয়েছিলে? আমার খুব কষ্ট হচ্ছিল তোমাকে না দেখে। আমাদের আবার ছেড়ে যাবে না তো? না মামুনি, কোথাও যাবো না তোমাকে ছেড়ে। সত্যি? আমার পরিটা। তুমি কিছু খেয়েছো? না,
চলো এখন, বাবাই তোমাকে খাইয়ে দিবে। ওকে? ওকে বাবাই। বাবাই আমাকে খাইয়ে দিবে, কি মজা। আমি ওকে খাইয়ে দিলাম। এরপর উঠে চলে আসতে যাব, তখনই বাবা জিজ্ঞেস করলো, তুই কিছু খাবি না? না, আমি বাইরে থেকে খেয়ে এসেছি, খিদে নেই। আর এসব ফালতু মার্কা মানুষের রান্না আমি খেতে পারবো না। ওহ, আমি ওকে নিয়ে রুমে চলে আসলাম। তারপর কোলের উপর শুয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। এরপর বিছানায় রেখে একপাশে শুয়ে পড়লাম। মারিয়াও কিছুক্ষণ পর রুমে এসে বিছানায় শুতে যাবে, তখনই, এক্সকিউজ মি ম্যাম, আপনি হয়তো ভুলে গেছেন, আপনি আমাকে প্রচন্ড শীতের মাঝেও বিছানায় শুতে দিতেন না। আমি চুপচাপ সহ্য করতাম, ভুলিনি কিছুই আমি। বাট আমি তো সেই আগের লোক নেই, সো এখন চুপচাপ গিয়ে সোফায় শুয়ে পড়ো। ও কিছু না বলে চুপচাপ সোফায় শুয়ে পড়লো, আমিও ঘুমিয়ে গেলাম। এভাবে 1 সপ্তাহ কেটে গেছে। ওকে আমার সামনে পেলে ইচ্ছা মতো অপমান করি, যা ইচ্ছা তাই বলি, আর ও চুপচাপ মুখ বুজে সহ্য করে নেয়, কোনো সময় কিচ্ছু প্রতিবাদ করে না। আর আমি অবাক হই, ও এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিয়মিত কুরআন পড়ে, তাহাজ্জুদও পড়ে, আর বাইরে গেলে সম্পূর্ণ পর্দা করে বের হয়, সারা শরীর ঢেকে হাতে পায়ে মোজা পরে। আমি অবাকই হই এত চেঞ্জ দেখে। একদিন ফজরের নামাজের সময় ওর কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙে যায়, আর চোখে তাকিয়ে দেখি ও মোনাজাতে কান্না করছে খুব। কিছুক্ষণ পর উঠে আমার কপালে একটা ভালোবাসা পরশ দিয়ে দেয়। ও ভেবেছে আমি হয়তো ঘুমিয়ে, কিন্তু আমি তখন সজাগ ছিলাম। ওর চোখের পানি আমার গায়ে পড়তে থাকে। ও কিছুক্ষণ আমাকে এভাবে ধরে থাকে জড়িয়ে, তারপর ছেড়ে চলে যায়। অনেকদিন পর আমি প্রিয় সেই স্পর্শ, গায়ের গন্ধটা পেয়ে একটু আবেশিত হয়ে যায়। ওর প্রতি আগের অনুভূতিগুলো জাগতে চেষ্টা করছে। আচ্ছা, আমি কি বেশি কষ্ট দিচ্ছি ওকে? ও তো ভুল বুঝতে পেরেছি, এখন আমার উচিত ওকে ক্ষমা করা। আমিও তো আর ওর মতো আচরণ করছি। যাক, এসব নিয়ে পরে ভাববো, এখন একটু ঘুমাই। সকালে ঘুম থেকে ওঠার পর বাবার রুমে চলে যায়। বাবা পত্রিকা পড়ছে। বাবা, কি করছো? পত্রিকা পড়ছি। দেশে করোনা ভাইরাস খুব ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে রে। সবার উচিত এখন নামাজ পড়া, আল্লাহের ইবাদত করা, ঘরে থাকা, কিন্তু বাঙালি এসব কোনোদিন মানবে না। সবাই রাস্তায় রাস্তায় ঘুরছে আর আর্মির দৌড়ানি খাচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছো, বাঙালি তো পিঠে লাঠির বাড়ি না পড়লে সোজা হবার পাত্র নই আমরা। শোন বাবা, তোর সাথে একটা কথা ছিল। বলো। বাবা, তুই মেয়েটাকে কেন এত কষ্ট দিচ্ছিস? ও আমার সাথে অনেক অন্যায় করেছে। তোমাদের কাছ থেকে আমাকে 4টা বছর দূরে সরিয়ে রেখেছিল। শোন বাবা, আমরা সব জানি, কিন্তু ইয়াতিম মেয়েটাকে এভাবে কষ্ট দেওয়া ঠিক না, তাই না? এতিম মানে? আঙ্কেলের কি হয়েছে? ওর বাবা 2 বছর আগেই মারা গেছে। কি করে হলো এসব? শোন তাহলে, তুই আমাদের ছেড়ে চলে যাবার পর আমরা মীরার কাছে জানতে পারি যে মারিয়া তোর সাথে এসব করেছে। আমরা রাগে অনেক গালমন্দ করে ওকে বাসা থেকে বের করে দেই। আমরা তোকে ভুল বুঝেছি, এটা বুঝতে পেরে খুব কষ্ট হচ্ছিল আমাদের। এরপর কিছুক্ষণ পর মারিয়া বাসা থেকে চলে যায়। মারিয়া চলে যাবার কিছুক্ষণ পর ওর বাসা থেকে দারোয়ান ফোন দেয়। হ্যালো, কে বলছেন? আমি মারিয়া মামুনিদের দারোয়ান বলছি। হ্যাঁ বলুন, কি বলতে চান? আমাদের বড় স্যার আর নেই। কি বলছেন এসব? কিভাবে হলো? স্যার অফিসের বসে স্ট্রোক হয়, তারপর তাকে বাসায় পৌঁছে দেওয়া হলে বাসায় এসে রেস্ট করতে নিজের রুমে যান। তা আমি অনেকবার খাবার নিয়ে ডাকাডাকির জন্য গিয়েও কোনো শব্দ না পায় রুমের ভিতর ঢুকে দেখি স্যার নড়ছে না। আর হাত ধরে বুঝতে পারলাম স্যার মারা গেছে। ও এই তো মারিয়া মামুনি এসে পড়েছে, এবার রাখছি, বাই। আমরা তখন দৌড়ে বের হয়ে গাড়ি নিয়ে মারিয়াদের বাসায় চলে যাই। বাসায় গিয়ে দেখি মারিয়া অজ্ঞান হয়ে পড়ে আছে। এ কি, ওর কি হলো? ম্যাডাম এসে স্যারের মৃত্যুর খবর শুনে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করেও পারছি না। একে তো এখনই হসপিটাল নিয়ে যেতে হবে। আপনি এলাকার লোকদের নিয়ে লাশ দাফন করুন, আমরা ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আচ্ছা। এরপর ওকে হসপিটাল নিয়ে গেলে ডাক্তার ম্যাডামকে অনেক টেস্টের পর কেবিনে ডাক দেয়। পেশেন্ট আপনাদের কে হয়? আমাদের বৌমা। কেন? ইজ এনিথিং রং ডাক্তার? এখন জলদি মিষ্টিমুখ করান, আপনারা দাদা দাদি হতে যাচ্ছেন। সত্যি ম্যাম? হ্যাঁ। কিন্তু ম্যাম, আজকে আমাদের খুশির দিন না, মেয়েটার বাবা আজকেই মারা গেছে। হ্যাঁ। ওকে, পেশেন্টের দিকে লক্ষ্য রাখবেন, এই সময় ওনাকে কিছুতেই একা ছাড়বেন না, বুঝলেন তো? আর ওকে ভেঙে পড়তে দিবেন না, বেবির ক্ষতি হবে তাহলে। ওকে ডাক্তার। এদিকে কেবিনে গিয়ে দেখি মারিয়া পাগলের মতো করছে। ওর একটা কথা, আমি বাবার কাছে যাব। আমরা ওকে বোঝানোর খুব ট্রাই করি, কিন্তু ও কিছুতেই কোনো কিছু শুনতে রাজি হয় না। শেষমেশ ওকে বলে দেই যে ও মা হতে চলেছে। কথাটা শুনে ও স্তব্ধ হয়ে গেলেও কান্না থামায় না। এরপর ওকে নিয়ে ওর বাবার বাসায় চলে যাই। ওকে শেষবার বাবার ফেসটা দেখিয়ে লাশ দাফন করা হয়। এত কান্না করছিল দেখে আমাদেরও খুব কষ্ট হচ্ছিল। এরপর ওকে বাসায় নিয়ে আসি, কিন্তু ও তখন স্তব্ধ হয়ে গিয়েছিল শোকে। কারো সাথে কথা বলতো না,
খেত না, একা একা থাকতো আর তোর ছবি বুকে নিয়ে কান্না করত। এরপর তিহানার জন্ম হলে ও কিছুটা নিজেকে সামলিয়ে নেয়। আমরা তোকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। কিন্তু পিচ্চিটা বুঝতে শেখার পর বারবার জিজ্ঞাসা করতো ওর বাবা কোথায়। তখন মেয়েটা শুধু নীরবে চোখের পানি ঝরাতো। মেয়েটা সব হারিয়ে শুধু আমাদের পায়ের কাছে আশ্রয় চেয়েছে। তুই প্লিজ ওকে ক্ষমা করে দে, আমার অনুরোধটা রাখ বাবা। কথাগুলো শুনে আমার চোখে পানি চলে এসেছিল। মেয়েটা এত কষ্ট সহ্য করেছে আর আমিও ওকে কষ্ট দিচ্ছি? না, এটা ঠিক না। অনেক অন্যায় করেছি আমি, ওর কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। কি হলো বাবা, কথা দে, আর কষ্ট দিবি না মেয়েটাকে। বাবা, কথা দিলাম। এরপর আমি উঠে রুমে গিয়ে দেখি মারিয়া আমার ছবির সামনে দাঁড়িয়ে আছে, আর কিছু বলছে আর কান্না করছে। আমি হালকা কান পেতে শুনলাম কি বলার চেষ্টা করছে। আহি, কলিজাটা আমাকে এত কষ্ট কেন দিচ্ছ বলো তো? আমি তো তোমাকে এখনো খুব ভালোবাসি, নিজের সবটা দিয়ে তোমাকে কাছে পেতে চাইছি, আর তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। আমি কতটা বোকা ছিলাম, তোমার ভালোবাসা তখন বুঝতে পারিনি, কিন্তু আজ যখন বুঝতে পেরেছি তখন তুমি আর আমাকে চাও না। জানো, তুমি যখন আমাদের মেয়েটাকে নতুন আম্মু এনে দেওয়ার কথা বললে, আমার বুকটা চিরে মনে হয় কেউ কলিজাটা বের করে নিল। আমি সহ্য করতে পারবো না তোমাকে অন্য কারোর সাথে। খুব কষ্ট হয় তোমার অবহেলাগুলোতে। জানো, তুমি চলে যাবার পর আমি তোমাকে প্রতিটা মুহূর্তে মিস করতাম। তোমার কথাগুলো, বোকামিগুলো, রাগী মুহূর্তগুলো, ভালোবাসাগুলো। জানো, আমি তো বাঁচার আশায় হারিয়ে ফেলেছিলাম। প্রথমে তুমি চলে গেলে, তারপর বাবা আমাকে ছেড়ে চলে গেল। কিন্তু যখন জানতে পারলাম আমি তোমার বাচ্চার আম্মু হতে চলেছি, তখন এই নিষ্পাপ বাচ্চাটার জন্য বাঁচতে চাইলাম। আমি 4টা বছর ধরে তোমার জন্য পাগলের মতো অপেক্ষা করে আছি, কবে তুমি এসে আমাকে শক্ত করে বুকে জড়িয়ে নিবে। 4টা বছর নিজের হেফাজত করেছি যাতে কোনো পরপুরুষ আমাকে দেখতে না পারে। আমি তো তোমার প্রপার্টি, তাই না? কিন্তু এখন আমার আর মানতেই পারছি না তোমার এই অবহেলাগুলো। এর যে মৃত্যু ভালো। প্লিজ আমাকে আর একটাবার তোমার বুকে টেনে দাও, প্লিজ। এসব বলে আমার ছবিটাকে বুকে জড়িয়ে নেয়। এরপর মারিয়া দরজার দিকে তাকিয়ে আমাকে দেখা মাত্র ভূত দেখার মতো লাফিয়ে উঠল। ওর চোখে ভয় দেখতে পেলাম। ছবিটা ঠাস করে পড়ে ভেঙে গেল। এই, তুই আমার রুমে কি করছিস? সরি, আমার ভুল হয়ে গেছে। চুপচাপ এদিকে আয়। ও মাথা নিচু করে আমার সামনে এসে দাঁড়ায়, আর আমিও শক্ত করে বুকে জড়িয়ে নিই। ও আশ্চর্য হয়ে যায় আমার এসব কাণ্ড দেখে। এরপর চোখের পানি ফেলে দিয়ে নিজেও শক্ত করে জড়িয়ে ধরে। জান পাখি, অনেক কষ্ট দিয়েছি তোমাকে, আমাকে প্লিজ মাফ করে দাও। ক্ষমা তো আমার চাওয়া উচিত, ভুল তো আমি করেছি। ওকে, ভুল দুজনার, ঠিক আছে? এখন ছাড়ো, ফ্রেশ হব, আর তুমিও ফ্রেশ হয়ে নিবা, কেমন? প্লিজ আর একটু থাকি, তোমার বুকে এত বছর পর মাথা রাখার সুযোগ পেলাম। না, এখন ছাড়ো। আর হ্যাঁ, ওয়ার্ড্রপটা একটু খুলো প্লিজ। কেন? এখানে কি আছে? খুলো, তারপর বলছি। এখানে তো একটা প্যাকেট ছাড়ার কিচ্ছু নেই। ওই প্যাকেটটা খুলে দেখো। ওয়াও, ব্ল্যাক কালারের শাড়ি, আমার ফেভারিট। কিন্তু কার জন্য এটা? এটা তোমার জন্য। 4 বছর আগে অনেক পছন্দ করে কিনে নিয়ে এসেছিলাম। বাট কবে? একদিন মীরাকে নিয়ে শপিং এ গিয়েছিলাম। এরপর ওকে গিফট দেওয়াতে তুমি রেগে গিয়েছিলে, কিন্তু তোমার জন্য এটা কিনেছিলাম। ভেবেছিলাম তুমি আমাকে মেনে নিলে এটা তোমাকে দিব, কিন্তু কপালটা দেখো, 4 বছর পর এটা দেওয়ার সৌভাগ্য হলো। আমি ফ্রেশ হয়ে আসছি, তুমিও যাও। ফ্রেশ হয়ে এসে দেখি মারিয়া আগের মতো এবারও শাড়ি পরতে পারছে না। এক্সকিউজ মি ম্যাম, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? লজ্জায় লাল হয়ে যাচ্ছে, কিছুই বলছে না। আমি গিয়ে ওর আঁচলটা লাগিয়ে দিয়ে তারপর কুচিগুলো দিয়ে দেই, আর প্রতিটা স্পর্শেও কেঁপে কেঁপে উঠছে। এই বাসায় কারো শব্দ পাচ্ছি না। সবাই কোথায়? ও, বাবার অফিসের ক্লায়েন্টের ছেলে বিয়ে, তাই বাবা মা ও তেহানা 3জনে গিয়েছে। তার মানে বাসায় কেউ নেই। আমরা ফুল রোমান্স করতে পারি। আমি ওকে কোলের মাঝে নিয়ে ওর কোমরে হাত দিয়ে। এই প্লিজ, কোনো বাজে কাজ করার চিন্তাও মাথায় আনবে না বলে দিলাম। মারিয়া কাঁপতে কাঁপতে বলল, 4টা বছর অপেক্ষা করে আছি, আজকে আমি কিছু শোনার অপেক্ষা করব না। ওকে? এই কি করো? পড়ে যাবো তো। মারিয়া যদিও আমার গলা শক্ত করে ধরে আছে। আমি ওকে বিছানায় শুয়ে দিলাম। এরপর ওর কপালে ভালোবাসার পরশটা দিয়ে ওর হাতের আঙ্গুলগুলো আমার হাতের মাঝে নিয়ে নিই। ও চোখ বন্ধ করে ফেলে। গোলাপি ঠোঁটগুলো কাঁপছে। এগুলো নিজের দখলে নিয়ে ওর ভালোবাসার সাগরে ডুব দেই। এই বিকেল হয়ে গেছে,
আমাকে এখন রান্না করতে হবে, ছাড়ো প্লিজ। না আর একটু থাকো না প্লিজ। এতক্ষণ যে কষ্ট দিয়েছো, আমার তো ইচ্ছে হচ্ছে এখনই দৌড়ে পালাই। না প্লিজ আমার কাছে থাকো না। উফ, আমি গেলাম, রান্না করতে হবে। আমি ফ্রেশ হলাম, সন্ধ্যা হয়ে গিয়েছে। নিচে গিয়ে দেখি আমার মায়াবতী রান্না করছে। আমি পেছন থেকে জড়িয়ে ধরে ওর চুলে নাক ডুবিয়ে দিলাম। উফ, এত মিষ্টি গন্ধ কেন চুলে? আমি তো পাগল হয়ে যাব। হয়েছে, এখন চুপচাপ খেতে বসো, খাবার দিচ্ছি। হ্যাঁ তুমি প্লিজ খাইয়ে দাও না। শখ কত। ওকে আমি খাবো না, যাচ্ছি, বাই। এই দাঁড়াও, সরি। হ্যাঁ করো। খাবো না। বাচ্চাদের মতো জিদ না করে খেয়ে নাও প্লিজ। আমি খেয়ে নিলাম ওর হাত থেকে। জান পাখি, তুমি এত সুন্দর রান্না শিখলে কোথা থেকে? তোমার ভালো লেগেছে? এরপর ও খেয়ে নাই। খাওয়া শেষ হওয়ার পর বাবা ফোন করে জানালো যে তারা আসতে পারবে না। এরপর পিচ্চিটার সাথে কথা বলে ফোন রেখে দিলাম। কি বললো বাবা মা? তারা আসতে পারছে না, খুব বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে এখানের মতো। ও, হঠাৎ একটা বাজ এসে পড়ায় ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে, আর কারেন্টটাও চলে যায়। তখন ও নরম শরীরটা আমার মাঝে ঢুকে যেতে চাইছে। আমি অন্ধকারেও ওর ঠোঁটগুলো নিজের কাছে নিয়ে নিই। মাদকের মতো আবারও হারিয়ে যাচ্ছি ওর নেশায়। ওকে জড়িয়ে ধরে সামনে এগোতে এগোতে ওকে নিয়ে ঠাস করে বিছানার উপর শুয়ে পড়ি। এই তাহি স্টপ প্লিজ, আমার না প্লিজ। কে শুনে কার কথা? ওর গলায় ঘাড়ে কিস করে ওকে পাগল বানিয়ে দিলাম। হাজারো স্পর্শে আবারও সেই অদ্ভুত অনুভূতিতে পৌঁছে গেলাম। হাজারো ভালো লাগার মাঝে হারিয়ে গেলাম দুজনে। প্রায় 8 মাস পর। মারিয়ার এখন হাঁটতে চলতে খুব কষ্ট হয়, পেটটা খুব ফুলে গেছে। আর তাহিকে পাগল বানিয়ে ফেলে বাসায় বসে। আচার এনে দাও, আইসক্রিম চাই রাত 2টোর সময়। সেদিন রাত 2:30টার সময় বলে উঠে আমাকে এখনই আইসক্রিম এনে দিবা। আমি বেচারাকে বাধ্য হয়ে তা আনতে হয়। মা জানো, আজকে বাবাই ওই আন্টির সাথে হেসে হেসে কথা বলছিল। আমি অবাক হয়ে গেলাম। পিচ্চিটাকে কাজে লাগিয়েছে গোয়েন্দা হিসেবে, আরো মায়ের দখলে চলে গিয়েছে। এখন তো আমাকে আর ভালো লাগবে না। এত বড় মোটা একটা পেট বানিয়ে দিয়ে এখন আমাকে কেন ভালো লাগবে? জান পাখি, বিশ্বাস করো আমি তোমাকেই ভালোবাসি। প্লিজ লিভ মি। তাহলে কান ধরে উঠবস করো। সত্যি। এখনই। আমি কান ধরে উঠবাস করতে লাগলাম। মারিয়া হেসে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। হয়েছে, আর লাগবে না, এসো। শোন, তুই শুধু আমার, বুঝলি? শুধুই আমার। অন্য কেউ কেড়ে নিতে চাইলে খুন করে ফেলবো। ওকে জড়িয়ে ধরতে যাব, কিন্তু পেটটা আগে এসে পড়ে দুজনের মাঝখানে। উফ, এই পেটটা আবার কোথা থেকে এলো? কেন, ভুলে গেছো নাকি? আমি মনে করিয়ে দিব। আউ, মনে পড়ছে। শোন বাবু, তুই বের হয়ে অন্তত আমার সাইডে থাকিস প্লিজ। এই মেয়েরা সবসময় এক দলেই থাকে। তোর বোন আর মা আমার 12টা বাজাচ্ছে। আমি পেটে কান লাগিয়ে বললাম। ও তাই, চলো আজ দেখাবো 12 টাকা কাকে বলে। ঠোঁট দুটো মিলিয়ে দিয়ে বলল। দুজনেই শক্ত করে জড়িয়ে ধরলাম একে অপরকে। এভাবেই ভালোবাসা আর খুনসুটি চলতে থাকুক। ক্ষতি কি? এতদিন আমাদের গল্পের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।